মুমূর্ষু রোগীদের চিকিৎসার্থে গ্রাম থেকে শহরের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ায় অ্যাম্বুলেন্স। আর এই অ্যাম্বুলেন্স যারা চালান তাদের কাজ কিন্তু শুধুমাত্র একটা যানবাহন চালানো নয়, তাদের এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব তৎপরতার সাথে তাদের এই কাজটা করতে হয়, এবং সেটা হয়তো আপনারা সকলেই জানেন এবং বোঝেন। তো এরকমই এক অ্যাম্বুলেন্স চালকের জীবনের সত্যি ঘটনা আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সাথে বলবো, এবং এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের অ্যাম্বুলেন্স যারা চালান তাদেরকে তাদের জীবনে কত রকমের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। আর আজকে স্পেশালি যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা শুনলে আমি তো প্রথম যখন পড়েছি আমি পুরো চমকে গেছিলাম। তো আশা করি আপনাদের ওই ঘটনাটা ভীষণ ভালো লাগবে। তো আপনারা কোথাও যাবেন না, প্রথম থেকে শেষ অবধি ঘটনাটা শুনুন, অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং বুঝতেও পারবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। যদি আমাদের চ্যানেলের এই বলা ঘটনাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদের আমাদের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে পৌঁছে দিতে পারেন। আপনারা সকলেই জানেন যে আমাদের একটা নতুন চ্যানেল এসেছে, দ্য বংশ হপার। সেই চ্যানেল আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের বাড়ি, ঘর, রাস্তাঘাট এগুলোই দেখানো হয়। তো যদি ভালো লাগে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি চ্যানেলটার নাম আবার বলে দিচ্ছি, দ্য বংশ হপার। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকে ঘটনায়। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নেব, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। তো যিনি ঘটনাটা পাঠিয়েছেন তার নাম হচ্ছে স্বর্ণালী। তো স্বর্ণালী কলকাতা থেকে ঘটনাটা ইমেল করে পাঠিয়েছে, এবং ঘটনাটা কিন্তু ওর বাবার সাথে ঘটেছিল। তো পুরো ঘটনাটাই আমি আপনাদেরকে বলবো, কিন্তু এই ঘটনাটা যখন আপনারা পুরোটা শুনবেন তো বুঝতে পারবেন যে ঘটনাটার মধ্যে একটা পারিবারিক বিষয়ের সূত্র রয়েছে। তো সেই জন্য আমি স্বর্ণালী বলেছে যে ওর বাবার নামটা এখানে রিভিল না করতে, তো সেই জন্য আমি ওর বাবার নামটা রিভিল করব না, এবং ওদের বাড়ির লোকেশনটাও আমি কিন্তু রিভিল করছি না। তো প্রথমে আমি কিছু কথা আপনাদেরকে বলে নিই ঘটনার। তো স্বর্ণালীর বাবা একটা জুট ফ্যাক্টরিতে কিন্তু ম্যানেজার হিসেবে চাকরি করতেন। তো সেই জুট ফ্যাক্টরিতে যখন উনি ম্যানেজার হিসেবে চাকরি করতেন উনি কিন্তু বেশ মোটামুটি ভালো বেতন পেতেন, যা বেতন পেতেন সংসার কিন্তু খুব ভালোভাবে চলে যেত। তো এইভাবে ওদের সংসার চলছিল। চলতে চলতে আপনারা অনেকেই জানেন যে জুট ইন্ডাস্ট্রি কিন্তু মানে বেশ কিছু বছর ভালো চলার পরে একদম কিন্তু ডাউনফল হয়ে গেছিল, এবং সেই সময় এই ধরনের যত জুট ফ্যাক্টরি বা জুট মিলস ছিল সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। এবার স্বর্ণালীর বাবা যে জুট ফ্যাক্টরিতে কাজ করতেন, তো মানে সেই যে একটা ডাউনফল হয় পুরো মার্কেটেরই, তো সেই মার্কেট ডাউনফলের ফলে ওর বাবার যে ফ্যাক্টরি ছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে যায়। এবার উনি একটা জায়গায় ভালো চাকরি করতেন, ভালো পদে কাজ করতেন, তো সেখান থেকে হঠাৎ করে ওনার কাজ চলে যাওয়াটা সংসারের পক্ষে কতখানি একটা আঘাত বুঝতেই পারছেন। তো ফিনান্সিয়াল অবস্থা ওদের খুব খারাপ হয়ে যায়। তো এই ওর বাবা যখন ওখানে ম্যানেজার হিসেবে কাজ করতেন তো সেই সময় উনি বেশ কিছু সংসার খরচ বাঁচিয়ে বেশ কিছু টাকা উনি জমিয়েছিলেন। তো উনি তখন বুঝতে পারছেন না, হঠাৎ করে চাকরি চলে গেছে, কি করে সংসারে হাল ধরবেন, সংসারে বউ রয়েছে, বাচ্চা রয়েছে, বাবা মা রয়েছে। তো সেই সময় উনি ভাবলেন যে অন্য কিছু একটা করতে হবে। তো সেই সময় উনি বেশ কিছু চাকরি বাকরির চেষ্টা করলেন। তো উনি দেখলেন যে উনি যে ধরনের চাকরি পাচ্ছেন সেই চাকরিগুলো কিন্তু খুব একটা ভালো চাকরি নয়, বা সেখানে খুব একটা ভালো স্যালারি নয়। তো উনি তখন ভাবলেন যে ঠিক আছে, আমি যে চাকরি মানে পাচ্ছি সেগুলো তো আমি করলে বেশি টাকা ইনকাম করতে পারবো না। তো সেই জন্য উনি ওনার যেটুকু আর কি সঞ্চয় ছিল সেইটুকু সঞ্চয় দিয়ে এবং ওর মায়ের কিছু গয়না বন্ধক দিয়ে এবং আরও কিছু টাকা পয়সা ধার করে উনি একটা পুরনো অ্যাম্বুলেন্স কেনেন। সেই অ্যাম্বুলেন্সটার গাড়িটায় কিছু সমস্যা ছিল, তো সেটা উনি কেনেন। কেনার পরে ওটাকে উনি পুরোপুরি সারিয়ে নেন। পুরোপুরি সারিয়ে উনি নিজের নামে সমস্ত পেপার টেপার ট্রান্সফার করে উনি অ্যাম্বুলেন্স চালানোর কাজ শুরু করেন।
কারণ সেই সময় উনি বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করেছিলেন বটে, কিন্তু সেখানে কোনো জায়গা থেকে কিন্তু উনি খুব একটা ভালো কিছু পাচ্ছিলেন না। এবার সংসারে বুঝতেই পারছেন যে একটা রেগুলার স্যালারি যদি কারোর বন্ধ হয়ে যায়, তো সংসার কতদিন জমানো টাকায় চলতে পারে। তো সেরকম করেই উনি যখন দেখলেন যে কোনো কিছু সম্ভব নয়, তো উনি ভাবলেন যে ঠিক আছে, আমি নিজেই একটা ব্যবসা করি। তো উনি অ্যাম্বুলেন্স চালানোর কাজ শুরু করলেন। এবার যখন প্রথম প্রথম উনি কাজটা শুরু করলেন, এবার উনি গাড়ি চালাতে পারতেন, কিন্তু বুঝতেই পারছেন যে নর্মাল একটা গাড়ি চালানো আর অ্যাম্বুলেন্স চালানোর মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য রয়েছে। যেটা স্বর্ণালী পুরো ঘটনাটা লিখেছে এবং আমাকে রিকোয়েস্ট করেছে যেন আমি নিজের মতো করে গুছিয়ে পুরো ঘটনাটা আপনাদের সামনে বলি। তো আমি সেই চেষ্টাই করছি। তো ও যেটা বলেছে যে অ্যাম্বুলেন্স যখন চালাতে হয়, চালানো হয়, ফাঁকা থাকলে তো তাও একরকম, কিন্তু যখন মুমূর্ষু রুগীকে নিয়ে তার বাড়ির লোকের একটা অ্যাম্বুলেন্সে ওঠে, তাদের মনে একটা প্রচণ্ড চিন্তা থাকে, একটা উৎকণ্ঠা থাকে। তো সেই সময় পেশেন্টের যে পার্টি রয়েছে, যা তার বাড়ির লোক যারা রয়েছে, তাদের থেকে প্রপার অ্যাড্রেস নিয়ে তাদেরকে গাইড করা, পেশেন্টকে ঢোকানো বার করা, এই সমস্ত কিছুই কিন্তু যিনি অ্যাম্বুলেন্স চালান তাকে কিন্তু অনেক কিছু করতে হয়, এক্সট্রাও অনেক কিছু করতে হয়। তো উনি যখন আস্তে আস্তে এই প্রফেশনটায় ঢুকলেন, তো উনি দেখলেন যে মানুষ চারিদিকে প্রচুর কষ্ট করছে, অনেকের অনেক সমস্যা, অনেকে দূর দূর থেকে আসে কলকাতায় চিকিৎসার জন্য, তারা অনেকেই অনেক কিছু চেনে না, জানে না। তো যতটুকু পারত স্বর্ণালীর বাবা উনি কিন্তু হেল্প করতেন। তো এইরকমভাবে কাজ করতে করতে কলকাতারই একটা সরকারি হাসপাতালে উনি রেগুলার বেসিসে ওখানেই আর কি উনি অ্যাম্বুলেন্সটা রাখতেন। এবং মাঝে মাঝে কি হতো যে হয়তো উনি একা তো সব কিছু পারতেন না, তো এক এক সময় একটা করে হেল্পার থাকতো ওনার কাছে, তো সে হেল্প করতো, কারণ পেশেন্ট ঢোকানো বের করা এগুলো কিন্তু করতে হতো। তো উনি সেগুলো, ওই হেল্পার যে ছিল সেও করতো, আর স্বর্ণালীর বাবা তো হেল্প করতেনই। তো এরকম প্রথমে আমি দু একটা ছোট ছোট ঘটনা বলি যেটা ও শেয়ার করেছে, এবং তারপরে আমি আসল ঘটনাটা বলছি। তো প্রথম যে আমি ছোট ছোট একটা দুটো ঘটনা বলবো, সেই ঘটনাগুলোও কিন্তু খুব ইউনিক ঘটনা। এগুলো যারা, আপনারা অনেকেই সবাই জানেন যে মানুষের শরীর খারাপ তো আর দিন রাত ভেবে আসে না, ফলে অ্যাম্বুলেন্স যারা চালায় তাদের কিন্তু দিনেও কাজ করতে হয়, অনেক সময় সারা রাতেও কাজ করতে হয়। তো এরকম ঘটনা ঘটেছিল একবার। সেটা হচ্ছে যে একবার এক মুমূর্ষু রুগীকে নিয়ে কলকাতার একটা হাসপাতাল থেকে অন্য একটা হাসপাতালে যেতে হবে, এবং সময়টা হচ্ছে রাত 9:30, এবং সেদিন প্রচুর বৃষ্টি হয়েছে। ফলে বুঝতেই পারছেন যে প্রচুর বৃষ্টি হয়েছে, ওরকম একটা মুমূর্ষু রুগীকে নিয়ে এই হসপিটাল থেকে অন্য হসপিটালে যেতে হবে। আর যে পেশেন্টের যে বাড়ির লোক, তারা হচ্ছে কলকাতা সম্পর্কে তাদের আইডিয়াটা একটু কম। ফলে তারা বলেছে যে আপনি একটু হেল্প করে দিন, একটু গাইড করে দিন কোথায় ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, কোথায় ওষুধ কিনতে হবে। তো স্বর্ণালীর বাবা কি করতো, রাতের বেলা যদি উনি বেরোতেন তো উনি হেল্পার নিয়েই বেরোতেন, কারণ অনেক সময় একটু প্রবলেম হয়ে যেত রাতের বেলা একা অনেকক্ষণ ড্রাইভ করার। বুঝতেই পারছেন যে খুব তৎপর হয়ে ড্রাইভ করতে হয়, কারণ আপনাকে একটা কনস্ট্যান্ট স্পিড নিয়ে চালাতে হবে, খুব ভালো করে দেখে শুনে অ্যাম্বুলেন্সটা চালাতে হবে। তো অনেক সময় কি হতো, স্বর্ণালীর বাবা কি করতেন, খুব রাত হয়ে গেলে বা ওনার যদি খুব টায়ার্ড লাগতো, উনি আর রিস্ক নিতেন না, উনি ওনার হেল্পারকে বলতেন যে আমি পাশে বসছি, তুই চালা। তো এরকমই একবার এরকম উনি পেশেন্ট নিয়ে যাচ্ছে, রাত হয়ে গেছে। তো হঠাৎ করেই পেশেন্টের কি হয়েছে, কিছু একটা ভিতরেই সমস্যা শুরু হয়েছে। এবার ওরা তো একটা হসপিটাল থেকে অন্য হসপিটালে যাচ্ছিল। তো বাড়ির লোক বুঝতে পেরেছে যে তাদের পেশেন্টের একটা কিছু প্রবলেম হচ্ছে, তো বলেছে যে একটুখানি গাড়িটা থামাও। তো উনি একটা জায়গায় গাড়িটা থামিয়েছে। এবার থামাও বললেই তো থামানো যায় না, রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে, হঠাৎ করে কোথায় গাড়ি থামাবে। তো যাই হোক, তবুও একটা গলিতে ঢুকিয়ে সাইড করে উনি গাড়িটা থামিয়েছে। তো দেখছে যে বাড়ির লোকরা বলছে যে দরজাটা খোলো, ওনার মনে হচ্ছে কিছু একটা অসুবিধে হচ্ছে। তো উনি বলছেন যে আমরা তার একটু গিয়ে হসপিটালে পৌঁছে যাবো, মাঝ রাস্তায় থেমে কী লাভ, উনি বলেছিলেন। কিন্তু বাড়ির লোক সেটা শোনেনি যথারীতি, তো দাঁড় করাতে বাধ্য হয়েছে। তো দাঁড় করানোর পরে দেখছে যে বাড়ির লোক বলছে তুমি একটু জল খাও, ওদের যে পেশেন্ট ছিল তাকে জল খাওয়াচ্ছে, বিস্কুট খাওয়াচ্ছে, কোনো রকমে আর কি তাকে একটু ঠেকনা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো অদ্ভুত বিষয় হচ্ছে যে সবাই দেখছে, উনি তো গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবার পেশেন্টের সাথে দুটো বাড়ির লোক রয়েছে। এবার ওরা ভাবছে যে কি ব্যাপার হলে, এখন রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, এখন এরা কখন এদের জল বিস্কুট খাওয়ানো শেষ হবে, তখন আবার গাড়ি নিয়ে, তখনও বেশ কিছুটা পথ বাকি। তো তখন হঠাৎ করেই
যে পেশেন্ট আর কি, সেই পেশেন্ট বলছে যে আমি এখানে আর দাঁড়াবো না, আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে চো। তো পেশেন্টের বাড়ির লোক বলছে তোমাকে এখনই কি বাড়ি নিয়ে যাব, তোমাকে এক হসপিটাল থেকে ওখানে একটা কিছু ট্রিটমেন্টের প্রবলেম ছিল তাই তোমাকে অন্য হসপিটালে আমরা নিয়ে যাচ্ছি, এখন তোমাকে বাড়ি যাওয়া হবে না। তো বলছে না আমি বাড়ি যাব, আমি কোনো হসপিটালে যাব না, আমি বাড়ি যাব। তো এবার স্বর্ণালীর বাবার তো খুব মানে অদ্ভুত লাগছে যে এই পেশেন্টটাকে নিয়ে এরা এক জায়গায় যাচ্ছে, উনি মানে গাড়িটা থামাতে চাইছিল, ঠিক আছে হয়তো অনেকক্ষণ ধরে গাড়ি চলছে, ওনার হয়তো অসুবিধে হয়েছে। তো স্বর্ণালীর বাবা বলছে যে দেখুন পেশেন্টরা এরকম বলে, আপনারা সবাই গাড়িতে উঠে পড়ুন, আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে পৌঁছে দিচ্ছি, উনি যদি বেশিক্ষণ এভাবে থাকে তাহলে কিন্তু ওনার সমস্যা হতে পারে। তো ঘটনা হচ্ছে যে বাড়ির লোক বুঝতে পারছে না এবার কি করবে, মানে একদিকে ভাবছে যে ওনাকে নিয়ে যে হসপিটালে যাওয়া হচ্ছে সেদিকে যাবে, নাকি পেশেন্ট বলছে না আমি কোনো হসপিটালে যাবো না, আমি বাড়ি যাব। তো বলছে ঠিক আছে দাঁড়ান, আপনি 5 মিনিট দাঁড়িয়ে যান, ওনাকে একটুখানি আমরা বুঝিয়ে নিই, নাহলে উনি কিন্তু ঠিক বুঝতে পারবে। বলছে উনি বুঝতে পারবে মানে আবার কি, উনি পেশেন্ট, ওনার এখন চিকিৎসার দরকার, ওনার মানে মেডিসিনের দরকার, উনি নিজে বলছেন যে আমি হসপিটালে যাবো না, আমি বাড়ি যাবো, আর আপনারাও সেটা শুনছেন। তো দেখছে যে স্বর্ণালীর বাবাও বলে কিছু করতে পারছে না, আবার ওদের সাথে যে মানে হেল্পার যে ছিল সেও বলছে যে দেখুন এতে কিন্তু আমাদেরও সময় নষ্ট হচ্ছে, আমাদেরও আবার অন্য ডিউটি আছে, তো আপনারা বসুন, আপনাদেরকে যেখানে আমাদের পৌঁছে দেওয়ার কথা আমরা পৌঁছে দিচ্ছি, তারপরে আপনারা ডিসিশন নিন কী করবেন, শুধু কিন্তু আমাদের সময়টা নষ্ট করবেন, আপনারা গাড়িতে উঠে পড়ুন। তো সে কোনোভাবেই গাড়িতে উঠতে চাইছে না বাড়ির লোক, এবং যে পেশেন্ট সেও বলছে আমি এখান থেকে নেমে যাব, সে মানে নামার চেষ্টা করছে। খুব জটিল ব্যাপার। এবার কি করবে, মাঝরাত, তখন অনেক রাত হয়ে গেছে, তো বুঝতে পারছেন এবার কি করবে। তো তখন মানে স্বর্ণালীর বাবা দেখছে যে না এরকম করলে তো সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকতে হবে, এরকম এটা কি সম্ভব নাকি। তো তখন উনি নিজে নেমেছে, উনি ড্রাইভার সিটে ছিল, তো ড্রাইভার সিট থেকে স্বর্ণালীর বাবা নেমেছে, নেমে উনি বললো যে ঠিক আছে আমি একটু কথা বলি। তো একটা ভদ্রলোক ছিলেন, বয়স্ক একজন লোক ছিলেন, তো তিনি মানে স্বর্ণালীর বাবা এসে জিজ্ঞেস করছে যে আচ্ছা আপনার কি সমস্যা। তখন বলছে আমার কোনো সমস্যা নেই, আমি বাড়ি যাব। যে পেশেন্ট সে বলছে। তো তখন বলছে হ্যাঁ আপনি তো বাড়ি যাবেনই, আপনাকে আপনার বাড়ির লোক একটা হসপিটালে জাস্ট দেখাবে, দেখিয়ে আপনাকে আজকেই বাড়ি নিয়ে যাবে, আপনি চিন্তা করছেন কেন, আপনি চলুন, আপনি ওদেরকেও গাড়িতে উঠতে দিন, এবং আপনি কোনো কথা বলবেন না, এই মানে বেশি রাস্তার বাকি নেই, আপনি চুপচাপ চলুন, কোনো অসুবিধে নেই, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। তো তখন হঠাৎ করেই মানে যে আর কি পেশেন্ট ভদ্রলোক, তো সে না চুপ করে গেছে। তো স্বর্ণালীর বাবা বলছে যে ঠিক আছে আপনি তাহলে এভাবে একটুখানি শুয়ে ঘুমিয়ে নিন, এই আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন। হ্যাঁ, তো তখন স্বর্ণালীর বাবাই বাকি লোকগুলোকে বলছে, মানে পেশেন্টের বাড়ির যে দুজন ছিল তো তাদেরকে বলেছে আপনারা গাড়িতে উঠে বসে যান, আমি স্টার্ট দিচ্ছি গাড়ি, আপনারা উঠুন, আমি বন্ধ করে দিচ্ছি। এবার উঠে গেছে বাড়ির লোকরা, গাড়ির মধ্যে উঠে গেছে, তো ভেবেছে যে ঠিক আছে লোকটাকে কোনোভাবে কনভিন্স করা গেছে যে এবার উনি হসপিটালে যাবে। এবার যেই মুহূর্তে স্বর্ণালীর বাবা ঘুরে এসে ড্রাইভার সিটে বসেছে, হঠাৎ করেই পিছন থেকে যে পেশেন্ট আর কি সে বলছে যে তুই আমাকে বাড়ি নিয়ে যাচ্ছিস না তো তুই আমাকে বাড়ি নিয়ে। তো স্বর্ণালীর বাবা না কোনো উত্তর দেয়নি ইচ্ছা করে, যে পেশেন্ট মানুষ হয়তো মানে অনেক সময় হয় না যে অনেক দীর্ঘদিন ধরে রোগগ্রস্ত থাকলে না মানুষের অনেক সময় একটু অসংলগ্ন কথাবার্তা বলে, ছোটবেলার কথায় চলে যায় মানুষ, অনেক রকম বিষয় হয়। তো উনি ভাবলেন যে ঠিক আছে কোনো রকমে পৌঁছে দিয়ে আর ওনার প্রশ্নে কোনো উত্তর দেওয়ার কোনো দরকার নেই। তো হঠাৎ করেই ওই লোকটা বলে ওঠে, পিছনে আর কি যে পেশেন্ট ছিল যে শুয়েছিল, সেই বয়স্ক লোকটা বলে ওঠে স্বর্ণালীর বাবার উদ্দেশ্যে যে তখন ওর বাবা কিন্তু গাড়িটা স্টার্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে, গাড়িটা চলা শুরু করেছে, আর পিছন থেকে পেশেন্ট বয়স্ক ভদ্রলোক স্বর্ণালীর বাবার উদ্দেশ্যে বলছে যে তুই আমাকে হসপিটালেই নিয়ে যাচ্ছিস তো, তুই আমাকে বাড়ি নিয়ে যাচ্ছিস না, আমার যে বাড়ির লোক তারাও কথা শুনলো না, তুই দেখ কালকে কিন্তু তোকেই হসপিটালে ডাক্তার দেখাতে হবে, তুই নিয়ে চ, তুই তো আমাকে বাড়ি নিয়ে যাবি না, আমার বাড়ির লোকও সায় দিচ্ছে না খুব একটা, কিন্তু তুই গাড়ি ঘোরালি না, তুই যদি গাড়িটা ঘুরিয়ে দিতিস তাহলে কিন্তু আমি বাড়ি চলে যেতে পারতাম, তো দেখ তোকে কিন্তু কালকে হসপিটালে ডাক্তার দেখাতে হবে। এবার দেখুন অনেক পেশেন্টই যেহেতু যারা অ্যাম্বুলেন্স চালায় তারা তো পেশেন্ট নিয়ে ডিল করে, বিভিন্ন রকমের পেশেন্ট থাকে,
তো পেশেন্টরা একটু ভুলভাল বকে, নিজের মনের খেয়াল খুশি কথাবার্তা বলে, এটা হয়। এটা খুব একটা অস্বাভাবিক নয়। সেটা বাড়িতে আপনাদেরও যারা এরকম পেশেন্ট আপনারা দেখেছেন সেটা আপনারা জানবেন। তো এই যে ওই বয়স্ক লোকটি স্বর্ণালীর বাবাকে যে এই কথাটা বলে, উনি না মানে পাত্র পাত্তা দেয় না, যে ঠিক আছে যা বলছে বলুক, কোনো রকমের গাড়িটা আমি স্টার্ট দিতে পেরেছি, বা 40 মিনিট 30-40 মিনিটের মধ্যে পৌঁছে যাব, ব্যাস বাঁচবো। তো কোনো রকমে এবার এসে পৌঁছেছে। এবার পৌঁছানোর পরে ওই যে বললাম যে হসপিটালের যে যারা থাকে, তো ওর বাবার নামেনি, ওই হসপিটালেরই যারা লোকজন ছিল তারা ওই পেশেন্ট বয়স্ক ভদ্রলোকটাকে নামিয়েছে। এবার নামানোর পরে যখন লোকটাকে নিয়ে যাচ্ছে, ওই বয়স্ক লোকটাকে যে নিয়ে যাচ্ছে, তখন সেই লোকটা আবার স্বর্ণালীর বাবার উদ্দেশ্যে বলে যে তুই আমাকে আবার হসপিটালে ঢোকালি, কাল দেখ তোকে হসপিটালে ডাক্তার দেখাতে হবে, তুই দেখে রাখিস। মানে একদম স্পষ্ট করে বলছে। এবার ওই যে কথাটা বলছিল সেই সময় ওই ভদ্রলোকের চোখ মুখের যে ভঙ্গি বা তার যেরকম আর কি তাকে দেখে লাগছিল, সেটা না মানে কোথাও যেন স্বর্ণালীর বাবার একটু মনে খটকা লাগে দেখে, যে লোকটাকে এরকম দেখাচ্ছে কেন, মানে চোখ মুখটা মনে হচ্ছে যেন বেরিয়ে আসছে। কারণ ওই পেশেন্টটাকে যখন তোলা হয়েছিল তখন কিন্তু তার চোখ মুখের মানে প্রকৃতি তাকে দেখে কিন্তু ওরকম একটা ভয় লাগার মতো যে ব্যাপার, একটা ভয়ঙ্কর যে ব্যাপার, সেটা কিন্তু ছিল না। আর দেখুন এই ঘটনাটা তখন ঘটে যখন ওনার অলরেডি উনি 3-4 বছর এই কাজটা করছে। মানে প্রথম প্রথম একটা এরকম ঘটনা ঘটলো, একটু ভয় লাগলো, একটু আনক্যানি লাগলো, সেটা একরকম। কিন্তু 3-4 বছরে উনি বেশ এরকম প্রচুর প্রচুর পেশেন্টকে নিয়ে এদিক ওদিক করেছে। এবং সবসময় যে শুধুমাত্র জীবিত মানুষদেরকে নিয়ে এদিক ওদিক অ্যাম্বুলেন্সে করতে হয় তা তো না, অনেক সময় মৃত মানুষও কিন্তু থাকে, মৃত মানুষকে নিয়েও কিন্তু হসপিটাল থেকে একটা বাড়ি আসা, এরকম কিন্তু অনেক ঘটনা মানে করতে হয়, আপনারাও জানেন। তো কেন জানি না লাস্ট যখন ওই লোকটা বলতে বলতে ওনাকে ঢুকিয়ে নিয়ে গেল হসপিটালে, স্বর্ণালীর বাবার কেন জানি না মনে হলো যে একটু কেমন লাগলো, মনে হলো যেন আমাকে এইভাবে বললো। তো তারপরে উনি মনে মনে ভাবছে যে দূর, আমি একটা এরকম মুমূর্ষ রুগীর কথা ভাবছি কেন, উনি একটা বয়স্ক লোক, ওনার শরীর খারাপ, উনি হয়তো বহুদিন থেকে হসপিটালে ভর্তি আছেন, ওনার হয়তো আর ভালো লাগছে না, তাই হয়তো উনি বাড়ি যেতে চাইছিলেন, হয়তো সেই জন্য আমার উপর একটু রাগ হয়েছে, উনি হয়তো ভেবেছিলেন যে আমার হাতেই আছে ব্যাপারটা। তিনি ভাবলো যে দূর, আমি আবার এসব নিয়ে ভাবছি, আমার এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। তো যথারীতি উনি এবং ওনার যে হেল্পার ছিল, তো সে মানে এরকমভাবে ওই পেশেন্টকে ওখানে ছেড়ে দেয়। দেওয়ার পরে মানে ওই রাতের বেলা সব ঝামেলা ঠামেলা হলো, মাঝখানে এতক্ষণ গাড়ি নিয়ে দাঁড়াতে হলো। তো ওই হেল্পার যে ছিল সে বলল যে চলো আমরা একটুখানি চা খেয়ে আসি। এবার আপনারা জানেন যে হসপিটালের বাইরে, একদম বাইরে বেশ কিছু চায়ের দোকান, ছোটোখাটো খাবারের দোকান কিন্তু সারা রাতি প্রায় খোলা থাকে। তো যথারীতি ওখানেও খোলা ছিল, তো ওরা চা টা খেয়েছে। এবার ওই যে ব্যাপারটা আর কি, এই যে লোকটা এরকমভাবে বলল, ওনাদের খারাপ লাগলো, এই পুরোটা বিষয় না মানে কেন জানি না স্বর্ণালীর বাবার মনে অনেকক্ষণ ধরে চলছিল, মনে মাথার মধ্যে চলছিল। এবারে ঘটনাটা হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলো যখন ঘটে, ওই চলে যাওয়ার সময় যখন ওই লোকটা ওরকম বলে, ওনার এতটাই বেশি আনক্যানি লাগে, ওনার এতটা একটু ভয় লাগে, উনি না মানে তখন একটু কেয়ারলেস হয়ে গেছিলেন। কেয়ারলেস বলতে স্বর্ণালীর বাবা ওনার যে একটা টাকার যে ব্যাগ ছিল, তো সেই ব্যাগটাকে উনি গাড়ির মধ্যে রেখে এসেছিলেন ওনার ড্রাইভার সিটের পাশে। এবারে উনি গাড়িটাকে লকও করেন, সবই করেন, কিন্তু মানে ওই যে বললাম যে ওনার মনে হয় যে উনি গাড়ি লক করেছে, কিন্তু ওই চা খাওয়ার সময় কিছুক্ষণ পরে ওনার মনে হয় যে উনি টাকার ব্যাগটা, ওনার আর কি টাকা পয়সা থাকতো, কিছু জরুরি কাগজপত্র, সব ব্যাগটা উনি গাড়ির মধ্যে রেখে এসছেন। তো ওনার একবার মনে হলো যে আমি গাড়িটা লক করেছি, তো উনি বললেন হ্যাঁ আমি তো গাড়ি লক করেছি। তো তারপরে ভাবলো যে দূর, এত রাতে আবার কি নিয়ে আমি এত ভাবছি, যদি লক নাও করে থাকি তাতেই বা কি হবে, এত রাতে আর কে কটাই বা গাড়ি আসে। তো এই ভাবতে ভাবতে যখন চাটা খেয়ে ওরা ফেরত এসছে যেখানে পার্কিং লটে যেখানে গাড়িটা ছিল, তো এসে দেখছে যে কিছু একটা মানে গাড়ির দরজাটা একটু খোলা, মানে ওনার অ্যাম্বুলেন্সের গাড়ির দরজাটা একটু খোলা দেখছে। তো উনি ভাবছে যে কি হলো ব্যাপারটা, তো দূর থেকেই দেখতে পেয়েছে। তো তখন উনি ওনার পাশে যে হেল্পার ছিল, তো সেই ছেলেটাকে স্বর্ণালীর বাবা বলছে কি যে আচ্ছা গাড়িটা কি খোলা মনে হচ্ছে না একটু। তো তখন ওই ছেলেটাও বলছে হ্যাঁ গাড়ি তো খোলা। তো ওরা না মানে পায়ের মানে গতিটা বাড়িয়ে দিয়েছে, কারণ সেই সময় তখন স্বর্ণালীর বাবা
ভাবছে যে আরে আমি এতটা দরজা খোলা রেখে কি করে এলাম, মানে আমি লক করেছি কি করিনি সেটা আমার একটুখানি কনফিউশন ছিল, কিন্তু গাড়িটা এতটা দরজাটা খোলা মানে ড্রাইভার সিটের দিকের, সেটা তো হওয়া সম্ভব নয়। উনি কি করেছে, উনি ওই হেল্পারটাকে বলেছে যে তুই মানে যেরকম ভাবে হাঁটছিস সেভাবে আয়। উনি কি করেছে, দৌড়ে গেছে। এবার দৌড়ে গিয়ে যখন উনি গাড়ির মোটামুটি সামনে চলে এসছে, তো ওই গাড়ির মধ্যে অ্যাকচুয়ালি কেউ একটা চুরি করতে ঢুকেছিল, মানে দেখেছে যে খোলা রয়েছে, উনি সত্যি সত্যি লকটা করতে ভুলে গেছিল। তো ওই যে ব্যাগটা ছিল সেটা হয়তো বাইরে থেকে কোনো চোর দেখতে পেয়েছে যে ভিতরে একটা ব্যাগ আছে। তো স্বাভাবিকভাবেই সে ওই গাড়িটার মধ্যে ঢুকে ব্যাগ ট্যাগ থেকে আরও প্রচুর কাগজপত্র ছিল, তো সেগুলো থেকে হাতড়ে হাতড়ে কি টাকা পয়সা আছে, অন্য কোনো দামি জিনিস আছে কিনা সেগুলো নিচ্ছিল। এবার সেই চোরটা যেই মুহূর্তে দেখতে পেয়েছে যে এই গাড়ির যে লোক মানে যে মালিক সে আসে, তো তখন সে কি করেছে, ওনাকে আসতে দেখি, দৌড়ে আসতে দেখি ও কি করেছে, গাড়ির মধ্যে থেকে বেরিয়ে গেছে। এবার ব্যাগটা নিয়ে যে যখন বেরিয়ে যাচ্ছিল, তো সেই সময় উনি ধরে ফেলেছে। এবার ধরে ফেলার পরে কি হয়েছে, একটু ধস্তাধস্তি হয় এবং ব্যাগটা পড়ে যায় রাস্তায়, এবং ওই যে চোরটা ছিল সে পেরিয়ে চলে যায়। সে মানে দৌড়ে পেরিয়ে চলে যায়, এবং যেহেতু অনেক রাত, আশপাশটা বেশ নির্ঝুম হয়ে গেছে, গাছ মানে আরও রোড ছিল, পাশে কিছু গাছ ছিল, তো বেরিয়ে চলে গেছে। তো তখন এইসব দেখে তো একটু ডিস্টেন্সেই ওই হেল্পারটা ছিল, তো সেও দৌড়ে এসছে। যাই হোক, তো উনি ব্যাগটা থেকে দেখলেন যে ওনার ব্যাগে যা টাকা পয়সা ছিল কিছু ছিল সব ছড়িয়ে ছিটিয়ে গেছে, কিন্তু মনে হয় না খুব একটা কিছু নিতে পেরেছে। তো উনি তখন মানে হেল্পারটাকে বলছে, জানিস তো আমার না মনে হচ্ছিল যে আমি গাড়িটা মনে হয় লক করিনি, কিন্তু এত রাতেও যেখানে কোনো চোর থাকবে বা সে যে ভিতরে ঢুকে এটা করবে এটা না আমি ভাবতে পারিনি। তো গাড়িটা দেখলো যে না সব ঠিক আছে, ওইটাই শুধু ছিল নেওয়ার মতো, আর কিছুই ছিল না। তো তারপরে দুজনে বসেছে। তো তখন কি হয়েছে, মানে এই পুরো বিষয়টার আকস্মিকতায় উনি না মানে পুরো চমকে গেছে। খুব স্বাভাবিকভাবে চোখের সামনে যদি ওরকম দেখে যে আমার গাড়ি থেকে আমার ফেলে আসা টাকা পয়সার ব্যাগ থেকে কেউ টাকা নিয়ে নিচ্ছে, তো সেটা অবভিয়াসলি সেটা একটা শক মানুষের কাছে। তো ওনারও খুব মানে খারাপ লাগলো, যে যাই হোক, তারপরে ভাবলো যে ঠিক আছে চুরি ঠুরি কিছু হয়নি। তো ওই হেল্পার যে ছিল সে বললো যে ঠিক আছে দাদা আমি চালাচ্ছি গাড়িটা, তুমি পাশে বসো। তো উনি পাশে বসলে এবং ড্রাইভার সিটে বসে, ও গাড়িটা তখনও চালায়নি, জাস্ট মানে ড্রাইভার সিটে বসেছে হেল্পারটা, আর পাশের সিটটায় বসেছে স্বর্ণালীর বাবা। এবার স্বর্ণালী বাবা বসে উনি টাকা পয়সাগুলো গুছিয়ে ঠুচিয়ে ওনার যে ব্যাগটা ছিল সেই ব্যাগটার মধ্যে রাখছে। এবার গাড়িটা যা স্টার্ট দেবে ঠিক তার 2 থেকে 3 সেকেন্ড আগে, মানে দুজনেই পুরো রিল্যাক্সফুলি বসেছে, জাস্ট গাড়িটা এবার অ্যাম্বুলেন্সটা নিয়ে স্টার্ট দেবে, ঠিক তার কয়েক সেকেন্ড আগে মনে হলো কেউ একটা, মানে সেটা উনি ভালো করে দেখেও নি কে, জাস্ট মুহূর্তের মধ্যে একটা মোটা রডের বাড়ি পড়ল, একটা মোটা রডের বাড়ি পড়ল। এবং সেই বাড়িটা যে পড়েছিল সেই বাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি ওনার পাশের যে জানলাটা ছিল, এই স্বর্ণালীর বাবার একদম যেখানটা বসেছিলেন তার পাশে যে জানলাটা ছিল সেইখান থেকে ওই রডের বাড়িটা আসে। কিন্তু রডের বাড়িটা কিন্তু ওনার মুখে বা গায়ে ডাইরেক্ট লাগে না, লাগে গিয়ে সামনের যে উইন্ডশিল্ডটা যে কাঁচটা রয়েছে সেইখানে। এবং একটা বাড়িতেই পুরো ঝমঝমিয়ে কাঁচ ভেঙে কিন্তু ওর বাবার গায়ে পড়ে, এবং সঙ্গে সঙ্গে উনি চোখ মুখটাকে আগে থেকে গার্ড করে নিয়েছে, মানে যে মুহূর্তে ঘটনাটা ঘটে উনি মানে মাথাটা নিচু করে কোনো রকমে মানে নিজেকে বাঁচায়। এবং ওই অবস্থাটা বুঝতে পেরে এই যে হেল্পার যে ছেলেটা ছিল সে কি করেছে, গাড়িটাকে চালিয়ে দেয়, কারণ বুঝতে পারে যে এখানে যদি আর এক মুহূর্ত দাঁড়ায় তাহলে ওরা এবার আমাদেরকে হয়তো চোরটা চুরি করতে পারেনি, তার একটা রাগ হয়েছে, তো সে আরও লোকজন নিয়ে এসে আমাদেরকে যদি মারধর করা শুরু করে তাহলে ওখান থেকে বেঁচে বেরোনোটা খুবই মুশকিল। তো কোনো রকমে ওই জায়গাটা থেকে, এটা আমি বলছি একটা মানে এখন সেই জায়গাটা যেটা স্বর্ণালী লিখেছে যে সেই সময় ওই হসপিটালের আশেপাশে যে জায়গাগুলো ছিল সেগুলো একটু নির্ঝুম হয়ে থাকতো, এটা কিন্তু কলকাতারই ঘটনা আমি বলছি। তো কোনো রকমে ওখান থেকে গাড়িটা বার করে নিয়ে ওর মানে ওই ছেলেটা কি করেছে, মেন রোডের কাছে চলে এসছে। এবার মেন রোডের কাছে আসার পর তো সে মানে ওরা প্রচণ্ড ভয় পেয়ে গেছে, ভাবছে যে আমাদের পিছু ধাওয়া করলো, কিংবা মেন রোডে এসে গেছে, অতটা আর ভয় নেই। তো সঙ্গে সঙ্গে সেখানে
যে ট্রাফিক পুলিশ ছিল তাকে জানানো হয়েছে। তো মানে আর ওই যে ভেঙেছে, রড দিয়ে যে কাচের উপর মেরেছে, তার ফলে ওই যে টুকরো টুকরো কাচগুলো কিন্তু পুরো মানে ওনার শরীরের উপরে এসে পড়ে, এবং যার জন্য ওনার কিন্তু মানে সেভাবে ফেসে কিছু না হলেও ওনার গলায় এবং হাতের মধ্যে কিন্তু বেশ কিছু কাচের টুকরো লেগে লেগে কিন্তু মানে চিরে চিরে কেটে কেটে যায়। তো এই অবস্থায় সঙ্গে সঙ্গে উনি মানে তারপরে যা যা মানে কাজকর্ম, লেখালেখির যা আইনি কাগজপত্র থাকে, কোথায় ঘটনাটা ঘটেছে, কে করেছে, এই বিষয়ে বেশ কিছু তদন্ত শুরু হতে থাকে। পুলিশ নিজের মতো কাজ করে। আর ওই রকম টুকরো টুকরো কাজ কিন্তু ওর বাবার হাতে বেশ কিছুটা লাগে, দু হাতে লাগে, এবং ওনাকে কিন্তু সত্যি সত্যি পরের দিন হসপিটালে গিয়ে মানে মানে যেতে যেতে তো ভোর রাত হয়ে গেছিলো, প্রায় ভোরই হয়ে গেছিলো। তো গিয়ে পুরোপুরি আর কি ওই কাঁচগুলোকে সরিয়ে ড্রেসিং করে আসতে হয়, এবং ওর বাবাকে বলে দেয় যে আপনি কিন্তু কয়েকটা দিন রেস্ট নিন, কারণ ওরকমভাবে মানে খোঁচা খোঁচা কাঁচ ভেঙে যেহেতু পড়েছে। তারপরে গাড়িটা তো ইন্স্যুরেন্সে দেওয়া হয় সেটা ঠিকঠাক ঠিকঠাক করার জন্য। এবং সব কিছু যখন হয়ে গিয়ে ওর বাবা বাড়িতে চলে আসে, স্বর্ণালীর বাবা, তো তখন উনি মানে প্রথমে তো ঘটনার আকস্মিকতায় উনি নিজে মানে বুঝতে পারছিলেন না যে উনি কী করবেন, কোথা থেকে কী ঘটনা হয়ে গেল। কারোর সাথে ওনার কোনো ঝগড়া বিবাদ কিছুই নেই, সেখানে হঠাৎ করে এরকম একটা রড দিয়ে মানে ওনাকেই মারতে গেছিল, কিন্তু সেটা কোনোভাবে রডটা গাড়ির ভিতরে না ঢুকে কাঁচের উপরে আসে। তো পুরো বিষয়টা না উনি খুব অবাক হয়ে যান। উনি ভাবেন যে আমার উপরে কেন এটা হলো, আমি তো কিছুই করিনি, আমার কারোর সাথে কোনো বিবাদ নেই। এবং তারপরে উনি বুঝতে পারেন যে ওই যে বয়স্ক যে পেশেন্টটা, তার কয়েক ঘন্টা আগে যে পেশেন্টটা কোনোভাবেই হসপিটালে যেতে চাইছিল না, এবং স্বর্ণালী বাবাকে বারবার বলছিল যে তুই গাড়ি ঘোড়া আমাকে বাড়ি নিয়ে চ, বাড়ি নিয়ে চ, আমি হসপিটাল যাব না। তো সেই লোকটা যখন আলটিমেটলি বুঝতে পারে যে তাকে হসপিটালেই আনানো হয়েছে, তো লোকটা রেগে গিয়ে বলেছিল যে তুই আমাকে বাড়ি নিয়ে গেলি না তো, তোকে কিন্তু কালকে হসপিটালে গিয়ে ডাক্তার দেখাতে হবে। এবং খুব অদ্ভুতভাবে সময়ের পরিপ্রেক্ষিতে এমনই একটা পরিস্থিতি ঠিক কয়েক ঘন্টার মধ্যে তৈরি হলো যে ওই রকমভাবে একটা ঘটনা ঘটলো, এবং সেটাকে দুর্ঘটনাই বলা যেতে পারে। এবং ওনাকে কিন্তু সত্যি সত্যি ডাক্তারের কাছে এসে ওইভাবে ড্রেসিং করে কিছু কিছু কাঁচের টুকরো মানে হাতের মধ্যে বেশ কিছুটা ডিপে ডিপে ঢুকে কেটে গেছিলো, তো সেগুলোকে ওই রকম করে ক্লিন করা। বুঝতেই পারছেন যেটা কতটা মারাত্মক, যতটা মারাত্মক ঘটনাটা ঘটেছে হয়তো তার থেকেও বেশি মারাত্মক হতে পারত। তারপরে গাড়িটা উনি সারাই করতে দিলেন। তো এই ঘটনাটা কিন্তু স্বর্ণালী মানে বাবা পুরো ফ্যামিলিকে কিন্তু বলেছিল যে এরকম একটা ঘটনা ঘটেছে। আচ্ছা, এবার আমি যে ঘটনাটা বলবো মানে এরকম দু তিনটে ঘটনা তো ওনার জীবনে আরও ঘটেছে। আমার মনে হয় যে প্রচুর অ্যাম্বুলেন্স চালক আছেন হয়তো যাদের কথা হয়তো আমরা জানি না, আমরা এই প্রথম একটা অ্যাম্বুলেন্স চালকের ঘটনা পেলাম। তো এরকম ঘটনা হয়তো আরও প্রচুর প্রচুর এরকম এই সব কাজের সাথে যারা যুক্ত সেসব মানুষের জীবনে হয়তো আরও এরকম অনেক ঘটনা আছে। আচ্ছা, এবার আমি যে ঘটনাটা স্বর্ণালীর বাবার জীবনেরই বলতে চলেছি, সেই ঘটনাটা কিন্তু মানে খুব মারাত্মক একটা ঘটনা। এবং এই ঘটনাটা কিন্তু কোনো জীবিত মানুষের নয়, এটা মৃত মানুষের ঘটনা। মানে আপনারা তো জানেনই যে অ্যাম্বুলেন্সে করে অনেক সময় কিন্তু মৃতদেহ নিয়ে আসা হয়, হয়তো হসপিটালে সে মারা গেছে বা কোথাও একটা মারা গেছে, তো তাকে নিয়ে আসা হয়, বা অনেক সময় মুমূর্ষু রোগীকে নিয়ে যেতেও অনেক সময় তাদের প্রাণ বেরিয়ে যায়। তো এরকম ব্যাপার তো ঘটেই থাকে। তো এরকমই একটা ঘটনা কিন্তু ওর বাবার সাথেও ঘটেছিল। এবারে আমি কিন্তু সেই ইনসিডেন্টটা আপনাদেরকে বলবো। তো একবার কি হয়, একটা সরকারি হাসপাতালে যেখানে উনি আর কি কাজ করতেন, তো সেখানে একজন ভদ্র মহিলা, তো তিনি বেশ বেশ অনেক বয়স হয়েছে তার, তো তাকে নিয়ে ওই হাসপাতাল থেকে তার দু তিনজন বাড়ির লোক একটা টেস্ট করানোর জন্য, মানে মানে অনেক রকমেরই তো টেস্ট হয়, তো সমস্ত টেস্ট তো সব হসপিটালে অ্যাভেলেবেল থাকে না, তো অনেক সময় পেশেন্টকে নিয়ে অন্য কোনো ক্লিনিকে গিয়ে টেস্টটা বা অন্য কোনো হসপিটাল থেকে টেস্টটা করিয়ে আনতে হয়। তো সেরকমই অ্যাম্বুলেন্সকে বলেছে যে অমুক হসপিটালে নিয়ে যেতে হবে, একটা টেস্ট হবে, তো ছোট একটা বেশ বেশ কিছুক্ষণ লাগবে, তো আমরা 6-7 ঘন্টার জন্য এই অ্যাম্বুলেন্সটা আমরা বুক করতে চাই। তো উনি বলেছে যে ঠিক আছে, বুক করুন, কোনো অসুবিধে নেই। তো বলেছে যে একটা জায়গায় যেতে হবে, সেখানে একটা টেস্ট হবে, আর সেখান থেকে আবার ওনাকে নিয়ে আসা হবে। তো পেশেন্টকে ঢোকানো হয়েছে, বেশ বয়স্ক দেখতে পাচ্ছে, এবং ওনার অক্সিজেন মাস্ক অন আছে, মানে অক্সিজেনটা চলছে, বেশ মুমূর্ষু বুঝতেই পারছেন। তো এতদিন ধরে ওর বাবা
যে প্রফেশনে রয়েছে, তো সেখানে দেখেছে যে পেশেন্টের বাড়ির লোকেরা সবসময় খুব চিন্তিত থাকে তাদের বাড়ির অসুস্থ মানুষটিকে কী করে সুস্থ করা যায় সেই নিয়ে। অনেককে দেখেছে যে তাদের টাকা পয়সার সমস্যাও হয়। কিন্তু এক্ষেত্রে দেখলো যে যেদিন প্রথম ওই বয়স্কা ভদ্রমহিলাকে ওরকম করে স্ট্রেচারে করে ওনার অ্যাম্বুলেন্সে তোলা হলো, একটা জায়গায় নিয়ে যাওয়া হবে তার একটা টেস্টের জন্য, তো দেখতে পাচ্ছে যে তার যে বাড়ির লোক রয়েছে ৩-৪ জন যে এসছে, তাদের মধ্যে ১-২ জন চাইছে না যে ওনার ট্রিটমেন্টটা হোক। তো মানে পেশেন্টকে নিয়ে অ্যাম্বুলেন্সের মধ্যে ওঠা হয়েছে। তো ওঠার পর থেকেই দেখছে যে ২ জন একজনকে দোষারোপ করছে, বলছে মানে একদম ওই অ্যাম্বুলেন্সের মধ্যেই পেশেন্টের সামনেই বলছে, এই বুড়িটাকে চিকিৎসা করানোর কি দরকার, এর জন্য এত পয়সা খরচা করার কোনো মানেই নেই, তুই শুধুমুধু জেদ করছিস, তুই শুধুমুধু নিয়ে যাচ্ছিস, কোনো দরকার নেই, এত বয়স হয়েছে, কিছু অসুবিধা তো থাকতেই পারে। আর আমার মনে হয় এনাকে হসপিটালেও বেশি দিন আর রাখার দরকার নেই, বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিতে হবে, যতদিন বাঁচে বাড়িতেই বাঁচুক, বেকার বেকার হসপিটালে আসা মানে রোজ যাতায়াত করতে হবে, আজ ডাক্তার এই বলবে, কাল ডাক্তার ওই বলবে, এরকম নানান কথাবার্তা বলছে। তো এইরকম কথা শুনে স্বর্ণালীর বাবার একটু অবাক লাগে যে এতদিন থেকে অ্যাম্বুলেন্স চালাচ্ছি, প্রত্যেকটা মানুষ দেখছি খুব চিন্তিত থাকে তাদের পেশেন্টকে নিয়ে, কত তাড়াতাড়ি তারা সুস্থ করতে পারবে, কোথায় গেলে আরও ভালো ট্রিটমেন্ট হবে, আরও ভালো পরিষেবা পাওয়া যাবে, এইগুলো নিয়ে ভাবে। কিন্তু এখানে উনি বুঝতে পারছে যে মানে মনের মধ্যে সব মানে চাইছে না বাড়ির লোক, মানে সবাই নয়, ২ জন আর কি ছিল স্পেশালি, তো তারা চাইছে না যে এই মানুষটা চিকিৎসা হোক। এবার অন্যজন যে ছিল, তো সে বলছে যে কেন তোমাদের তাতে কি অসুবিধা হচ্ছে, তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা এসো না, আর যা ট্রিটমেন্ট হচ্ছে সেটা তো ওনার নিজের টাকাতেই হচ্ছে, আমরা তো আর কেউ পয়সা দিচ্ছি না, তাহলে ট্রিটমেন্ট না হওয়ার কি আছে, আর ডাক্তারবাবু তো বলেনি যে ইনি বাঁচবে না, হ্যাঁ একটু বয়স হয়েছে কিন্তু ওনার থেকেও তো বয়স্ক বয়স্ক মানুষেরা বাঁচে, তো ওনার কেন ট্রিটমেন্ট হবে, ওনার ট্রিটমেন্ট হতেই পারে, আর তোমাদের অসুবিধা হলে তোমরা এসো না। তো দেখছে যে ওই অ্যাম্বুলেন্সের ভিতরেই পেশেন্টের বাড়ির লোক মানে ২ জন আর কি, অন্য যে ২ জন আর কি চাইছে না যে ওনার ট্রিটমেন্টটা হোক, তারা আর কি ঝগড়া ঝামেলা করছে। এবার স্বর্ণালীর বাবা খুব শান্তশিষ্ট মানুষ, তো উনি না ব্যাপারে একটু আঁচ করতে পারেন, তো উনি ভাবছে যে কি করা যায়, এরকম গাড়ি চালাচ্ছে, একটা অ্যাম্বুলেন্স চালাচ্ছে, তো সেখানে এরকম ভিতরে ঝগড়া ঝামেলা হচ্ছে। তো উনি তখন একটুখানি জোর গলায় বলে যে দেখুন এটা অ্যাম্বুলেন্স, এখানে আপনারা ঝামেলা করবেন না, আর আপনাদের পেশেন্টের তো যথেষ্ট বয়সও হয়েছে, আপনারা যদি ওনার সামনে এরকম ঝগড়া ঝামেলা করেন ওনার কিন্তু কন্ডিশন ডিটোরিয়েট করতে পারে, উনি কিন্তু ওনার অবস্থার অবনতি হতে পারে, আপনারা এরকম অ্যাম্বুলেন্সে করবেন না, আর এরকমভাবে যে আপনারা চিৎকার চেঁচামেচি ঝগড়া করছেন এতে আমারও কিন্তু গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে, তো প্লিজ এরকম করবেন না, এরকম করে বলে। এবার বলার পরে কিন্তু ওটা চুপ করে যায়। যাই হোক, তো সেখানে নিয়ে আসা হয়, এবং নিয়ে আসার পরে ওনাকে নামানো হয়, নামানোর পরে ওখানে যে টেস্টের জন্য ওনাকে নিয়ে যাওয়া হয়। তো স্বর্ণালীর বাবা কী করে, গাড়িটা যেখানে আর কি পার্কিং করার জায়গা সেখানে দাঁড় করে উনি চুপচাপ বসে একটা জায়গায় বসে থাকে, এবং বসে থেকে উনি পিছনের দিকে সিট করে বসেছে এবং সামনের দিকে সিটে বাড়ির লোক রয়েছে, এবং সেই ২টো লোকই, যে ২টো লোক কিন্তু একেবারেই পছন্দ করছে না যে না ট্রিটমেন্টটা হোক। তো তারা তো পিছন থেকে সারাক্ষণ বলে যাচ্ছে দূর পয়সা নষ্ট, পয়সা নষ্ট, কেন ট্রিটমেন্ট হচ্ছে, এত ট্রিটমেন্টের কোনো দরকার নেই, বেশি ওষুধ ডাক্তাররা লেখে, এত জিনিস লাগে না, এরকম নানান কথা কিন্তু পুরোটা সময় বলে গেল। আর আরেকজন যে ভদ্রমহিলা, যে ওই বয়স্কা মহিলাটাকে নিয়ে কাজ করতে চাইছে, তো তাকে বিভিন্ন রকমভাবে তার খুঁত ধরছে, তুমি এটা ঠিকমতো করছো না, তুমি ওটা ঠিকমতো করছো না, তো এরকম ব্যাপার। এইটা মানে দেখার পরে মানে উনি না ভাবছেন যে আচ্ছা এই ২টো লোকের যখন এত অসুবিধে, এরা এসছে কেন, আর সত্যি বলতে কি এরা তো কোনো কাজও করছে না, এরা এসে শুধুমাত্র চা খাচ্ছে, এসে বসে থাকছে আর শুধুমাত্র খুঁত ধরছে কাজে, এই কাজটা এভাবে হচ্ছে না, ওই কাজটা সেভাবে হচ্ছে না, এরকম বলছে। তো উনি না মানে স্বর্ণালীর বাবা আরেকটুখানি বিষয়টা না মানে চোখে লাগলো যে এরা কেমন যেন করছে, মনে হচ্ছে না এক্ষুনি মরে গেলে ভালো হয়, কেন এরকম করছে। তো উনি না ভাবলো যে ঠিক আছে একটুখানি জানি তো ব্যাপারটা কি, এরা কারা। এবার যে ২ জন বলছি যে যারা পছন্দ করছে না যে ওই ভদ্রমহিলা চিকিৎসাটা হোক, তো ব্যাপার হচ্ছে যে যে ২ জন ছিল সেই ২ জন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। সেই হাজব্যান্ড ওয়াইফ যে ২ জন, তারা হচ্ছে মেয়ে জামাই, ঠিক আছে, মানে ওই যে বয়স্কা যে ভদ্রমহিলা তার মেয়ে জামাই হচ্ছে এই ২ জন, যে ২ জন সব থেকে বেশি অপছন্দ করছে যে ওনার চিকিৎসাটা হোক।
তো মেয়ে জামাই শুনলো, কথাবার্তা শুনে বুঝলো মেয়ে জামাই। আর অন্য যে ভদ্রমহিলা, যে আর কি অন্য কাজগুলো করছে, যে ওনাকে নিয়ে ভিতরে নিয়ে যাচ্ছে, সমস্ত টেস্ট করছে, ডাক্তারের সাথে কথাবার্তা বলছে, সে হচ্ছে ওই ভদ্রমহিলার যে ছোট ছেলে যে রয়েছে তার বউ। বড় ছেলে মানে ওনাদের সাথে আর কি একটু কথাবার্তা বললো, স্বর্ণালীর বাবা বলছে যে ওনাদের যে বড় ছেলে সে কোথাও একটা অনেক দূরে থাকে, সে আসতে পারেনি। আর যে ছোট ছেলে সেও একটা প্রাইভেট জায়গায় কাজ করে, তার আর ছুটি নেই, তো সেই জন্য তার বউই কিন্তু সমস্ত কাজকর্মটা করছে। আর এই যে মেয়ে জামাই রয়েছে, সেই মেয়ে জামাই কিন্তু মানে তার নিজেরই, মানে ওই বয়স্কা মহিলার নিজের মেয়ে জামাই, কিন্তু তাদের কথাবার্তা বা তাদের যে চাল চলন আচার আচরণের পিছনে বসে উনি যা যা কথা শুনছিলেন, সেটা দেখে ওর বাবা মানে স্বর্ণালীর বাবা বুঝতে পারে যে এই ভদ্রলোক এবং ভদ্রমহিলা কিন্তু একেবারেই চাইছে না যে তাদের মায়ের চিকিৎসাটা হোক। এবং তারা মানে মনে মনে হয়তো হয়তো তারা সরাসরি বলছে না, কিন্তু তাদের হাব ভাব কথাবার্তায় একটা জিনিসই স্পষ্ট যে এত চিকিৎসা করানোর দরকার নেই, যদি মরে যায় তো মরে যাক, একদম স্পষ্ট। যাই হোক, এবার উনি তো একজন মানে অ্যাম্বুলেন্স চালক, ওনার পক্ষে তার এদের পারিবারিক বিষয়ে কথা বলাটা তো শোভা পায় না, সেটা বলবেই বা কী করে। যাই হোক, তো উনি নিজের চোখেই দেখলেন যে মানে পুরো যা করার কিন্তু ওই ছোট ছেলের বউই করলো। যাই হোক, তো আবার ওই বয়স্কা মহিলাকে কোনো রকমের স্ট্রেচারে তুলে তাকে কোনো রকমভাবে আবার হসপিটালে নিয়ে আসা হলো। এবং পুরো সময়টা যখন ফিরছিল তখনও কিন্তু ওই বয়স্কা মহিলার মেয়ে জামাই মানে ওই অবস্থাতে, তার হাত হয়তো একটুখানি, সে হাতটা সোজা ছিল একটু ব্যাকা করছে, একটু পাটা হয়তো ব্যাকাচ্ছে, কন্টিনিউয়াস কিন্তু ওই বয়স্কা মহিলাটাকে, যে আর এত বয়স, যে নিজে অসুস্থ, তাকে কিন্তু বলতেই তুমি হাত সোজা করতে পারছো না, এভাবে কেউ হাত ব্যাকা করে, আমাদের অসুবিধে হচ্ছে। কখনো পাটা হয়তো একটু তার বেঁকে যাচ্ছে, খুবই মানে মুখ করে কথা বলছে, খারাপ ব্যবহার করছে। মানে ভাবুন, ওরকম অ্যাম্বুলেন্সের মধ্যে কিন্তু খারাপ ব্যবহারটা করছে। তো সমস্ত কিছু দেখে শুনে না স্বর্ণালীর বাবার খুব মানে মনে মনে রাগ হচ্ছে যে আবার কিরকম বাড়ির লোক, নিজের মেয়ে জামাই এরকম ব্যবহার করছে। এবং পুরো জিনিসটাকে কিন্তু খুব শান্তভাবে, খুব সুন্দরভাবে ওই অন্য যে ভদ্রমহিলা এসছে সে আর কি ট্যাকেল করছে। এবং সে বারবার বলছে যে তোমাদের যখন এত অসুবিধে হচ্ছে তোমরা এসো না কাল থেকে, তোমাদেরকে তো বলিনি আসতে, যা করার আমি করে নেব। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে যে আর কি করছে সেই ছোট ছেলের যে বউ, তাকেই কিন্তু এরা মাঝে মধ্যে উল্টোপাল্টা কথা বলছে। বলছে হ্যাঁ তুমি তো চাইবেই না যে এখন আমরা থাকি, যাকে যা টাকা পয়সা আছে সেটুকু যাতে তুমি আত্মসাৎ করতে পারো, এরকম নানান বৈষয়িক কথা নিয়ে কিন্তু তাকে কথা শোনাচ্ছে। এবং এই পুরো রাস্তাটা কিন্তু মানে ওই মেয়ে জামাই তার নিজের মাকে তো হাত সোজা করো, পা সোজা করো বলে খুব রূঢ়ভাবে কথা তো বলছেই, প্লাস যে মানুষটা এত করছে তাকে কিন্তু সম্পত্তি তুমি নিয়ে নেওয়ার জন্য সমস্ত কাজ করছো, তুমি এখন লোক দেখানোর জন্য করছো, এরকম নানান ছোট বড় কথা কিন্তু বলতে থাকে। তো উনি তো মানে স্বর্ণালীর বাবার না এই সমস্ত শুনে খুব মানে খারাপও লাগছে, কিছু বলতেও পারছে না, কারণ পার্সোনাল বিষয় তো এভাবে বলা যায় না। যাই হোক, তো ইন দ্য মিন টাইম তারপরে আবার ওনাকে হসপিটালে আনা হয় এবং তারপরে তিনি যেরকম অ্যাডমিট ছিলেন আবার অ্যাডমিট হয়ে যায়। সেদিনের ঘটনাটা গেল। এবারে এর পরের দিন, ঠিক আছে, এর পরের দিন আবার ওই ভদ্রমহিলার আর কি কিছুটা শারীরিক অবনতি হয় এবং উনি তখন সেই মুহূর্তে যে হসপিটালে ছিলেন ওনাকে ওখান থেকে আর কি বলে দেওয়া হয় যে আমাদের এখানে ওনার একটা স্পেশাল কোনো ট্রিটমেন্টের দরকার ছিল। তো বলছে যে আমাদের এখানে এই মুহূর্তে কোনো ইউনিট খালি নেই, তো বলে যে আপনারা যদি বেটার ট্রিটমেন্ট চান তাহলে অন্য একটা জায়গায় নিয়ে যান। তো সেটা এখানের থেকেও অনেক বড় এবং সেখানে ফেসিলিটিস বা অ্যামিনিটিস যা যা আছে সেটা আরও বেশি অ্যাডভান্সড আছে। তো আবার দেখছে যে ওই যেখানে আর কি ওনাদের অ্যাম্বুলেন্সগুলো হসপিটালের ওখানে থাকে, তো সেখানে ওই ভদ্রমহিলাই ছুটে এসছে। তো ছুটে এসে বলছে যে এরকম নিয়ে যেতে হবে, রেফার করছে, তো আপনি নিয়ে যেতে পারবেন? বলছে হ্যাঁ আমি নিয়ে যাবো। স্বর্ণালীর বাবা বলছে আমি নিয়ে যাবো, কোনো ব্যাপার না। তো বলছে যে হ্যাঁ ওনাকে নিয়ে যেতে হবে। তো তখন বলছে যে আপনার সাথে আর কে আছে, মানে খুবই বয়স্কা আর কি মহিলা, ওনার স্যালাইন চলছে, অক্সিজেন সিলিন্ডার চলছে। তো বলছে আমি তো আজকে আছি, মানে আমি আমার হাজবেন্ডকে ফোন করেছি, ওর আসতে একটু দেরি হবে, কিন্তু ও যতক্ষণে আসবে ততক্ষণে কিন্তু মানে ও এসে যদি হসপিটাল থেকে ডিসচার্জ করে অন্য হসপিটালে অ্যাডমিট করে তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যেতে পারে। তো বলছে যে ও আসছে, কিন্তু আমি চাইছি ওনাকে যখন ডাক্তারবাবুরা বলে দিয়েছে যে তোমরা অমুক জায়গায় নিয়ে যাও, তো সেখানে
ভালো ট্রিটমেন্ট হবে, মানুষ বেঁচেও যেতে পারে। তো বলছে আমি আর দেরি করতে চাইছি না। তো তখন স্বর্ণালীর বাবা ভাবছে যে এমনি পেশেন্ট হলে তাকে কোনো রকমে হুইল চেয়ার থেকে হোক বা কোলে করে হোক কোনো রকমে তাকে স্ট্রেচারের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাওয়া যায়, আর একবার অন্য হসপিটালে চলে গেলে তার সেখান থেকেও দু একটা লোককে ডেকে নিয়ে করা সম্ভব। কিন্তু ভাবছি যে ওনার এই পেশেন্ট একটু ক্রিটিক্যাল পেশেন্ট আছে, তো ভাবছি যে একা একজন ভদ্রমহিলা, তার কথার উপরে ভিত্তি করে আমি নিয়ে যাব। তো তখন ভাবলো যে ঠিক আছে, একটা কাজ করি, ওনার যে একটা, আমি বলেছিলাম যে রাতের দিকে গেলে উনি মাঝে মধ্যে একটা করে হেল্পার নিতেন, তো ওখান থেকে অন্য একটা ছেলেকে ডেকেছে ওর বাবা। তো বলেছে যে একটা এরকম পেশেন্ট আছে, কিন্তু পেশেন্ট পার্টি বলতে একজন শুধু ভদ্রমহিলা, তো তোকে একটুখানি দেখে নিতে হবে, মানে মানে ওই অক্সিজেন সিলিন্ডার, তারপরে আরও যা যা আছে বলছে যেগুলো একটু তোকে মানে ঢোকানোর সময় একটু দেখতে হবে। তো ছেলেটা বলেছে ঠিক আছে, করতে পারবো, কোনো অসুবিধে নেই। তো তখন ওই ছেলেটাকে ডেকে ওই একা ওই ভদ্রমহিলা, তিনি, স্বর্ণালীর বাবা এবং আর একজন ওই হেল্পার, তিনজনে মিলে ওনাকে মানে অ্যাম্বুলেন্সের মধ্যে তুলে ওনাকে নিয়ে সোজা চলে যাওয়া হলো অন্য যেখানে আর কি বলেছে, রেফার করেছে সেখানে। এবং পুরো সময়টা ওই মানুষটা, মানে ওনার সেই ছোট ছেলের যে বউ, সে কতটা যে চিন্তিত ছিল, কতটা বড় দায়িত্ব নিজের কাঁধে নিয়ে যে ওনাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাচ্ছে, এই পুরো বিষয়টা না মানে দেখে স্বর্ণালীর বাবা ভাবছে মনে মনে যে এই মানুষটাকেই কালকে দুজনে মিলে কত রকমের কথা শোনাচ্ছিল, কত কিছু বলছিল, আজকে কিন্তু এই মানুষটা নিজে একাই সমস্ত কাজ করছে। তো যাই হোক, তো ওখানে আর কি অ্যাডমিট করানো হয়ে গেছে। তো নিয়ম মানে এইটুকুই কথা ছিল যে অ্যাম্বুলেন্সটা যাবে, গিয়ে ওনাকে আর কি অন্য যে হসপিটালে রেফার করেছে সেখানে ওনাকে নামিয়ে দিয়ে চলে আসবে। এবার সারাক্ষণ তো গাড়ি চালানোর মধ্যেই এনাদেরকে থাকতে হতো। এনার মানে ওর বাবার একটু চা খাওয়ার নেশা ছিল, মানে চাটা আর কি উনি খেতে ভালোবাসতেন। তো উনি কী করেছে, উনি পেশেন্টকে নামিয়ে দিয়ে ওখান থেকে কিছুটা দূরে এসে উনি চা খাচ্ছিলেন। এবার চা যখন খাচ্ছে, তো চা খেতে খেতে উনি যখন চা খাওয়া শেষ হয়ে গেছে প্রায় 15-20 মিনিট পরে, দেখছে ওই মহিলা মানে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক করছে, যে ভদ্রমহিলা আর কি ওনাকে, ওই বয়স্কা মহিলাকে অ্যাডমিট করেছিল। তো দুদিন ধরে স্বর্ণালীর বাবা মানুষটাকে দেখছে, তো উনি জিজ্ঞেস করেছে যে অ্যাডমিশন হয়ে গেছে? বলছে যে হ্যাঁ অ্যাডমিশন হয়েছে, কিন্তু ওনাকে এমার্জেন্সিতেই দেখে বেশ কিছু ওষুধ লিখে দিয়েছে, তো এই মুহূর্তেই বলছে ওষুধগুলো লাগবে, একটা ইঞ্জেকশনও আছে, এক্ষুনি লাগবে। তো দেখছে যে মানে ওই ভদ্রমহিলা মানে প্রাণপণ চেষ্টা করছে, মানে উনি ভাবছে একদম সামনের যে মানে হসপিটালের পাশেই যে ফার্মাসি থাকে, তো সেখানে উনি গেছে, বলছে যে দেখুন মানে তারা বলেছে যে দেখুন সব কিছু আমাদের কাছে নেই, একটা ইঞ্জেকশন আর একটা ওষুধ আমরা দিতে পারবো না, বাকি যা লেখা আছে হয়ে যাবে। তো সেই জন্য ওই ভদ্রমহিলা উদ্ভ্রান্তের মতো রাস্তার এপার থেকে ওপার করছে যে কোথায় পাবে। তো এটা দেখে না স্বর্ণালীর বাবার খুব খারাপ লাগলো, উনি ভাবলো যে আরে এই মানুষটা এরকম করে করছে। তো তখন স্বর্ণালীর বাবা বলল যে আপনি এখানে যদি আশেপাশে কোথাও না পান, এই এখান থেকে কিছুটা দূর গিয়ে একটা ট্যাক্সি করে বা আপনি যদি কোনো অটো পান সেখানে করে যান, একটা জায়গার নাম বলে, বলছে ওখানে একটা বিশাল বড় মেডিসিন শপ আছে, আপনি ওখানে পাবেনই। তো তখন না ওই ভদ্রমহিলা বললো যে আচ্ছা জায়গার নামটা তাহলে বলুন, তো উনি বলে দিয়েছে নামটা। তো দেখছে যে ওখানে একটাও ট্যাক্সি দাঁড়িয়ে নেই। আর ওই ভদ্রমহিলা বললো যে ট্যাক্সিতে তো হয়তো যেতেও পারবো না, আমার কাছে অত টাকা নেই, তো দেখি তাহলে অটো করে আমি চলে যাচ্ছি। এবার এটা শুনে না স্বর্ণালীর বাবার একটু খারাপ লাগে যে যে মানুষটা এত করছে, তো তাকে তো আমি একটু হেল্প করতেই পারি। তো ওর বাবা বললো যে দেখুন আমি তো এক্ষুনি বেরিয়ে যাব, যদি আপনি কিছু মনে না করেন আপনি কিন্তু আমার অ্যাম্বুলেন্সে আসতেই পারেন, আপনাকে কোনো ভাড়া দিতে হবে না, কারণ আমি এই পথ দিয়েই যাব, আমি আপনাকে যা ড্রপ করে দেবো, যদি আপনার তাড়াতাড়ি হয়ে যায় আমি আপনাকে আবার এই হসপিটালে এসেই ছেড়ে দিয়ে যাব। তো প্রথমে ভদ্রমহিলা অবশ্যই হেল্প নিতে চায়নি এবং তারপর উনি বলেন যে ঠিক আছে। তো স্বর্ণালীর বাবা ওই ভদ্রমহিলাকে নিয়ে যান এবং ওখান থেকে উনি সঙ্গে সঙ্গে ওষুধ দুটো পেয়েও যায়, এবং আবার কিন্তু ওর বাবা সম্পূর্ণ বিনামূল্যে ওই ভদ্রমহিলাকে ওই হসপিটালে আবার ছেড়ে দিয়ে বাড়ি চলে আসে। ভালো কথা, বাড়ি চলে এসছে। এবার তারপরে একটা দিন কেটে যায়। এবার আবার পরের দিন উনি যেহেতু একটা সরকারি হসপিটালের সাথে উনি যুক্ত ছিলেন, তো সেখান থেকে আবার একটা কোনো পেশেন্টকে রেফার করে দেয় এবং রেফার করার পরে আবার ওই হসপিটালেই কিন্তু যায়। তো যথারীতি গেছে বিকেলবেলা নাগাদ। তো ওখানে যাবার পরে ওই ভদ্রমহিলাকে দেখতে পেয়েছে, তো খুব কান্নাকাটি করছে। তো জিজ্ঞেস করেছে যে কী ব্যাপার, উনি কেমন আছে কি না আছে।
তো যখন জিজ্ঞেস করে তো তখন জানতে পারে যে ওই ভদ্রমহিলা আর কি মারা গেছে, মানে সেই দিনে আর কি তার কয়েক মিনিট আগে মারা গেছে। তো উনি ভাবলো যে বাবাই, মানে স্বর্ণালীর বাবার একটু খারাপ লাগছে যে এই ভদ্রমহিলা 2-3 দিন ধরে ওনাকে দেখলাম, উনি এত পরিশ্রম করছিলেন, মানুষটা মারা গেল। তো বলছে যে ওনার নাকি 89 বছর বয়স হয়েছিল, প্রায় 89, মানে ওরকমই 86 না 89 কিছু একটা সংখ্যা বলেছিল, সেটা স্বর্ণালী নিজেও একটু গুলিয়ে গেছে, তো ওরটা মনে নেই। তো বলছে, ভাবলো যে ঠিক আছে এত বয়স হয়ে গেছে তো হয়তো উনি বয়সজনিত কারণে আর সারভাইভ করতে পারেনি, তো তখন ওনাকে আর কি এবার ওখান থেকে নিয়ে আসতে হবে। তো ওনাকে বললো যে ওনাকে তো এবার বাড়ি নিয়ে যেতে হবে, তো বাড়ি হচ্ছে ওদের উত্তর কলকাতার দিকে। তো বললো যে এই ঠিকানায় নিয়ে যেতে হবে, তো উনি বললেন যে ঠিক আছে নিয়ে যাব। তো হসপিটালে কে এসছে, সেই ভদ্রলোক ভদ্রমহিলা, মানে ওনার নিজের মেয়ে জামাই, আর একজন দুজন এসছিল, আর এই মহিলা যে মানে ওনার ছোট ছেলের যে বউ, আর বাকি আরও অনেকে ছিল। তো তারা যে যার মতো গাড়িতে বাইকে বেরিয়ে যায়। তো যথারীতি ওই মৃতদেহটাকে তোলা হয়েছে, ওই বয়স্কা মহিলার দেহটিকে। এবার ওনাকে আর কি কোনো রকমে ওই হসপিটাল থেকে তার বাড়িতে এসে ছেড়ে দেয়। এবার তো স্বর্ণালীর বাবা দেখছে যে সত্যি খুব মানে দুঃখ পেয়ে খুব কাতর হয়ে আছে আর কি ওই ভদ্রমহিলা, ওনার ছোট ছেলের যে বউ, মানে যিনি এত করেছিলেন সেই মানুষটাকে বাঁচাতে পারলো না আলটিমেটলি, তো অবভিয়াসলি তার একটা অন্য রকমের খারাপ লাগা কাজ করবেই। এবারে দেখুন, মৃতদেহকে নিয়ে আসা হসপিটাল থেকে বা মানে অ্যাম্বুলেন্সের মধ্যে কোনো মানুষের প্রাণ বেরিয়ে যাওয়া, এগুলো কিন্তু খুব যে আনকমন তা নয়। অনেক সময় হসপিটালে যারা মারা যায় তাদেরকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি অব্দি আনে, এরকম ঘটনা ঘটেই থাকে। কিন্তু কেন জানি না সেইবার কিন্তু স্বর্ণালীর বাবার না মনটা খুব ভারাক্রান্ত হয়েছে, এবং উনি ওই বিষয়টার পরে উনি কিন্তু আর হসপিটালে ফেরত যান না, উনি কিন্তু সোজা বাড়ি চলে আসেন। কেন জানি না ওনার মনটা খুব বিষাদগ্রস্ত হয়ে যায় যে একটা মানুষকে আমি নিজে চোখে দেখলাম যে বাঁচানোর এত চেষ্টা করলো, তাকে রেফার করে বেটার ট্রিটমেন্টের জন্য অন্য হসপিটালে নিয়ে আসা হলো, বাট সেখানেও উনি বাঁচলো না, আর ওই ভদ্রমহিলা এত করলো তারপরেও কেন কিছু হলো না, মানে নানান প্রশ্ন কিন্তু ওনার মনের মধ্যে আসতে থাকে। এবার রাতের বেলা কি হতো, মানে স্বর্ণালীদের বাড়িতে যেটা আছে সেটা হচ্ছে যে ওদের সামনের দিকে একটা ছোট ঘর আছে, মানে এমনিতে ওটা অ্যাকচুয়ালি বসার ঘরই, কিন্তু অনেক সময় যেহেতু স্বর্ণালীর বাবাকে অনেক রাত অবধি কাজ করতে হতো, তো উনি কি করতেন যে মানে যেহেতু সামনের দিকের একটা ওরকম ছোট ঘর ছিল, তার সাথে একটা ছোট্ট বাথরুম ছিল, তো উনি কি করতেন, রাত হয়ে গেলে উনি আর ভিতরের দিকের ঘরে যেতেন না, ওখানে এসে ড্রেস চেঞ্জ করে স্নান করে উনি ওইখানটাতে রেস্ট নিতেন, ঘুমোতেন। তো সেদিন উনি তো আর ফেরত যায়নি, তো তাড়াতাড়ি বাড়ি চলে এসছে। তো বাড়ি চলে আসার পরে উনি বাড়িতে সবাইকে বলে যে জানো তো এরকম 2-3 দিন ধরেই ওনাকে দেখছিলাম যে ওনাকে জন্য খুব ছোটাছুটি করেছিল ওনার ছোট ছেলের বউ, কিন্তু মানুষটাকে বাঁচানো গেল না। তো বাড়িতেও সবাই বলছে যে এটা তো কমন, এটা তো মানে তুমি তো এরকম দেখেছো বা এরকম ঘটনা তো ঘটে। তো বলছে হ্যাঁ ঘটে, কিন্তু কেন জানি না আমার আজকে মনটা না খুব খারাপ লাগছিল যে এত করলো তারপরেও বাঁচলো না, আর ওনার নিজের বেশ কিছু নিজের লোকও কিন্তু ওনার এই ট্রিটমেন্ট হওয়া বা মানে উনি উনি যে নিজের টাকায় যে ওনার চিকিৎসা হচ্ছে এটাও খুব ভালোভাবে নিচ্ছিল না। তো সবাই বাড়িতে সবাই এটা নিয়ে একটু আলোচনা করে, সবাই ভাবে যে সত্যি কি দিনকাল পড়লো, এসব নিয়ে আলোচনা হয়, এবং ওনার সেদিন না শরীরটা আর ভাল লাগছিল না। তো উনি তখন কি করে, উনি একটু ছাদে পায়চারি করে, বাড়িতে গিয়ে একটু ছাদে পায়চারি করার পরে উনি নিচে নেমে আসে, এবং নিচে নেমে এসে ওনাদের ঘরের যে সামনের দিকের যে ঘরটা ছিল সেখানটায় উনি চুপচাপ, মানে একটা ছোট চৌকি মতো ছিল, তো সেখানে উনি হেলান দিয়ে ওরকম মানে পাটা ছড়িয়ে আধা শোয়া মতো অবস্থায় উনি আছেন। এবার এই আধা শোয়া মতো অবস্থায় ওনার না কেন জানি না মনে হয় রাতের বেলা সমস্ত কিছু বন্ধ, বাড়িতে সবাই ঘুমোচ্ছে, ওনার মনে হয় হঠাৎ করে স্বর্ণালীর বাবার মনে হয় যে ওনার গাটা একটু কেমন জানি না ভারী ভারী লাগছে, মানে ওনার হাত, ওনার পা, ওনার ঘাড়, ওনার পুরো শরীরটা মনে হয় যেন আগের থেকে একটু ভারী লাগছে। সেটা কেন ভারী লাগছে, কি ভারী লাগছে সেটা কিন্তু উনি কিছু জানে না, বাট ওনার মনে হয় একটু ভারী লাগছে। সেকেন্ড, ওনার যখন এই বিষয়টা উনি আস্তে আস্তে বোঝার চেষ্টা করে যে আমার শরীরটা কেন ভারী লাগছে, উনি প্রথমে ভাবেন যে ওনার হয়তো শরীর খারাপ লাগছে। তো আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ওর বাবার এছাড়াও আর একটা ইনসিডেন্টও শেয়ার করেছে, তো সেই ইনসিডেন্টটা বলার হয়তো বা সময় হবে না, তো সেই জন্য আমি বলে রাখি।
তো সে একটা ওর বাবার সাথে একটা এরকম ইনসিডেন্ট এর আগেও ঘটেছিল। তো সেই জন্য না উনি কি করতেন, উনি মানে মায়ের মন্দিরের, মা দুর্গার মন্দিরের একটা মানে কার মতো লাল কার, সেটা উনি সবসময় হাতে বেঁধে রাখতেন, যাতে এরকম প্রচুর রাত দুপুরে ওনাকে এরকম প্রচুর কাজকর্ম করতে হতো, বিভিন্ন হসপিটালে ঘোরা, মৃত মানুষকে কখনো আনা, মানে এরকম বুঝতেই পারছেন যে এরকম প্রচুর কাজের সাথে যুক্ত থাকতে হয়। তো সেই জন্য উনি একটা ওরকম লাল কার হাতে বেঁধে রাখতেন। তো উনি ভাবছে যে মানে অন্য কোনো দিকে ওনার কোনো ভয় নেই, কিন্তু উনি ভাবলেন যে হয়তো আমার শরীরটা খারাপ করছে। তো ওই জন্য উনি কি করলেন, উনি ভাবলেন যে একটু শুয়ে নিই। যথারীতি উনি শুয়ে পড়তেন, এবং স্বর্ণালী যেটা লিখেছে যে ওর বাবা কোনোদিনই রাতের বেলা 4 থেকে 5 ঘন্টার বেশি ঘুমোয় না। মানে সে যখনই হোক, উনি যদি 11টার সময়ও কোনোদিনও ঘুমোয়, উনি কিন্তু 4 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 5 ঘন্টা, তার বেশি উনি ওর বাবা ঘুমোতে পারে না। যাই হোক, তো উনি ভাবলেন যে ঠিক আছে একটু ঘুমোই, তাহলে ঘুমোলে যদি ভালো লাগে। এবার যখন উনি ঘুমিয়ে পড়েন, ঘুমিয়ে পড়ার পরে উনি বুঝতে পারেন যে ওনার আশপাশটা কিরকম যেন ভারী হয়ে আসছে আস্তে আস্তে। মানে পুরো ওনার ঘরের মধ্যে যেন মনে হচ্ছে যেন ঘরটা, মানে উনি চুপচাপ শুয়ে, তার ঘরটা মনে হচ্ছে যেন এদিক থেকে ওদিক দুলছে। মানে মাথা প্রচণ্ড ঘুরলে যেরকম মানুষ ফিল করতে পারে, ঠিক সেরকমই ওনার মনে হয়। ওনার মনে হয় যে উনি শুয়ে আছেন এবং ওনার পাশে ওনার যে ঘরটা, সেই ঘরের দেয়ালগুলো মনে হচ্ছে সরে 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 যাচ্ছে। তো উনি ভাবছেন যে কি হলো ব্যাপারটা, আমার কি কোনো খুব শরীর খারাপ হলো? কিন্তু উনি ভাবছেন যে আমার তো শরীর খারাপ হওয়ার কথা না, আমার তো শরীর ঠিক আছে, এরকম তো শরীর খারাপ হওয়ার কথা নয়। তো উনি না কিছু বুঝতে পারে না। সেকেন্ড ওনার তার কিছুক্ষণের মধ্যে মনে হয়, উনি মানে ওনার মনে হয় যে আমি একটু জল খাই। তো জলের বোতলটা ঘরের নিচে রাখা ছিল। উনি বুঝতে পারে যে ওনার সারা শরীর এতটাই ভারী হয়ে গেছে, এতটাই ভারী হয়ে গেছে যে উনি ওনার নিজের শরীরটাকে নিয়ে উঠতে পারছেন না। মানে উনি যে উঠে গিয়ে জলের বোতলটা থেকে জল খাবেন, সেই ক্ষমতা কিন্তু ওনার নেই। এবার কিন্তু ওনার একটুখানি চিন্তা হলো যে কি হলো ব্যাপারটা। তো উনি দেখছেন যে ওনার যে চোখের যে ভিশনটা, মানে আমরা তো চোখ দিয়ে যে নানান জিনিস যে আমরা দেখতে পাচ্ছি, সেই চোখের যে জ্যোতি, চোখের যে দেখার যে ক্ষমতা, উনি দেখছেন যে ওটা দুটো চোখের জ্যোতি কেমন যেন আবছা হয়ে আসছে। মানে উনি স্পষ্ট দেখতে পাচ্ছেন ওনার ঘরের দেওয়াল, উনি একটু কয়েক মুহূর্ত আগে অবধিও যে উনি চোখ মেলে যে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন, উনি এবার খেয়াল করলেন যে উনি আর স্পষ্ট দেখতে পাচ্ছেন না। তো স্বাভাবিকভাবেই উনি নিজের চোখটাকে একটু কচলাতে লাগলেন, মানে ঘাড়টা তুলে উনি উঠে বসার চেষ্টা করছেন, কিন্তু উনি উঠতে পারছেন না। এমন সময় ওনার মনে হলো যে ওনার সেই ছোট্ট সামনের ঘরের যে একটা দরজা ছিল, সেই দরজাটা মনে হলো কেউ আলতো করে খুললো, একদম আস্তে করে একটা ক্যাঁচ করে আওয়াজ হলো। তো উনি একটুখানি কনসাস হয়ে গেলেন, কিন্তু ওই যে বললাম যে ওনার চোখে ঠিকমতো উনি দেখতে পাচ্ছেন না, ওনার মুখ থেকে কথা বেরোচ্ছে না, এরকম একটা অবস্থা, পুরো সারা শরীর পুরো একদম ভারী হয়ে গেছে। এবারে ক্যাঁচ করে যে আওয়াজটা হলো, মনে হলো কেউ একজন দরজা খুলে ঢুকলো, কিন্তু যেহেতু ওনার ভিশনটা পুরো হেভি হয়ে গেছে, উনি স্পষ্ট দেখতে পাচ্ছেন না যে কে ঢুকলো, কিন্তু কেউ যে ঢুকলো সেটা উনি বুঝতে পেরেছেন। এরপরে উনি দেখছেন আর কি, যে কেউ একজন ওনার কাছে এগিয়ে আসছে, আস্তে 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 খুব আস্তে আস্তে হেঁটে কেউ একজন, বেশ ছোটোখাটো, খুব লম্বা কেউ নয়, বেশ ছোটোখাটো কেউ একজন ওনার সামনে এগিয়ে আসছে। এবং যে এগিয়ে আসছে তার পরনে একটা অদ্ভুত টাইপের, মানে কাপড় টাইপের, যা সেটা শাড়িও না, সেটা সালোয়ারও নয়, একটা অদ্ভুত টাইপের একটা ড্রেস, মানে বেশ আর কি আলখোল্লা টাইপের। এবং ওনার কাছে সে দাঁড়িয়েছে, এবং যে ড্রেসটা সেটা হচ্ছে সাদার উপরে। তো উনি মানে সেই সময়টা, যেটা স্বর্ণালীর বাবা নাকি পরে যখন ওদেরকে ঘটনাটা বলেছে, তো সেই সময় ওর বাবা কিন্তু প্রচণ্ড ভয় পেয়েছে। এবং ওনার মতো একজন সাহসী মানুষ, বুঝতেই পারছেন, যারা রাত দুপুর অবধিও এরকমভাবে হসপিটালে এরকম বিভিন্ন প্রান্তে, শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এভাবে পেশেন্ট নিয়ে যাতায়াত করে, অনেক সময় মানে এ ধরনের মৃত মানুষদেরকেও নিয়ে যাতায়াত করতে হয়। তো তারা কিন্তু বেসিক্যালি খুব সাহসী মানুষ হয়, খুবই সাহসী হয় তারা। তোর বাবার মতো একজন সাহসী মানুষ, তিনি কিন্তু একটু ভয় পেয়ে যান, এবং উনি বুঝতে পারেন যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। তো ওনার শরীরটা পুরো কাঠের মতো শক্ত হয়ে যায়, এবং ওনার খুব ঠান্ডা লাগতে থাকে। এবং একটা সময় উনি এসে দেখেন যে যে জিনিসটা ওনার সামনে
আস্তে আস্তে এগিয়ে আসছিল, সে ওনার সামনে এসে একদম থেমে গেল। উনি ওরকমভাবে আধা শোয়া অবস্থায় রয়েছেন এবং ওনার সামনে এসে থেমে গেল। থেমে যাওয়ার পরে ওনাকে ওনার দৃষ্টিটা তো মনে হচ্ছে যেন চোখে যদি মানুষের জল থাকে, সেই চোখে জল থাকলে যেরকম মানুষের ভিশনটা হবে ঠিক সেরকমই। তো উনি দেখছেন যে ওনার সামনে একটা সামনে ছোট্ট জিনিস হাতে করে কেউ নিয়ে এসে দেখাচ্ছে ওনাকে, একটা ছোট্ট জিনিস। উনি তো বুঝতে পারছে না কি। তো তখন ওনার মনে হলো কেউ একজন ওনার ঠিক কানের সামনে খুব কাঁপা কাঁপা গলায়, একদম খুব মিহি, গলাটা খুব ফাইন এবং খুব কাঁপা কাঁপা, খুব বয়স্ক মানুষ যেরকম আর কি তার ভয়েস যেরকম হতে পারে সেরকম কাঁপা কাঁপা গলায় খুব ফাইন টোনে বলছে যে এটা একটা চাবি। বলছে এটা একটা চাবি, তোমার অ্যাম্বুলেন্সের নিচে পড়ে আছে। এটা ওনাকে বলল যে এটা একটা চাবি, এই চাবিটা তোমার অ্যাম্বুলেন্সের একটা নির্দিষ্ট জায়গা বলছে ওখানটায় পড়ে আছে। এবং তার সাথে বলে যে তুমি অমুক দিন যে বাড়িটায় গেছিলে, ওই ভদ্রমহিলাকে সবাই মাম্পি মাম্পি বলে ডাকছিল, ঠিক আছে? তো বলছে যে এই চাবিটা তুমি মাম্পিকে দিয়ে দিও, ওর খুব কাজে লাগবে। এই চাবিটা মাম্পির খুব দরকার, মাম্পিকে না হলে কেউ কিচ্ছু দেবে না, ওকে সবাই বঞ্চিত করবে, তুমি মাম্পিকে এই চাবিটা দিয়ে দিও। এবং এই চাবিটা মাম্পি ছাড়া তুমি কিন্তু কারোর হাতে দেবে না, এই চাবিটা একমাত্র কিন্তু ওরই প্রাপ্য। এইটা শোনার পরে আর যে কি হয়েছিল, আর কিছু আদৌ বলেছিল কি না, সেসব কিচ্ছু কিন্তু স্বর্ণালী বাবার আর মনে নেই। শুধুমাত্র এইটুকু কথা অবধি ওনার মনে আছে। এবং ঠিক তার পরক্ষণে ওনার কিন্তু সারা শরীরে প্রচণ্ড একটা ভারী ভাব থেকে একটা ব্যথা ওনার অনুভূত হয় এবং উনি তারপরে খুব সম্ভব ঘুমিয়ে যান। এরপরে যখন ভোর হয়ে যায়, ওর বাবা তো খুব সকালবেলা উঠতেন, হয়তো ওনার খুব ভোরে যদি নাও যাওয়ার থাকতো, উনি কিন্তু খুব ভোরবেলা উঠে পড়তেন। তো যথারীতি উনি ধরপড়িয়ে উঠে পড়েন। উনি ভাবছেন যে আমি এতক্ষণ কি করে ঘুমোলাম। তখন প্রায় 8:30 বেজে গেছে সকালবেলা, ওনার তার আগেই বেরোনোর ছিল। তো উনি ভাবছে যে আমি এতক্ষণ কি করে ঘুমিয়ে থাকলাম, আমার কি হয়েছিল। এবং ওনার যে রাতের বেলাটা শরীর খারাপ হয়েছিল সেটা কিন্তু উনি জানতেন। তারপরে উনি যখন বসে বসে চিন্তা করেন, তখন ওনার মনে হলো যে রাতের বেলা উনি একটা কিছু ঘরের মধ্যে আসতে দেখেছেন। তো সঙ্গে সঙ্গে উনি উঠে পড়ে ঘরটাকে দেখতে লাগলেন। উনি ওনার স্ত্রীকে, মেয়েকে জিজ্ঞেস করলো যে ঘরে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে। তো বলছে হ্যাঁ, সবাই বলছে হ্যাঁ ঘরের সবকিছু ঠিক আছে। কেন, ঘরের সবকিছু ঠিক থাকবে না কেন? তখন বলছে না, ঘরে কি কালকে কেউ ঢুকেছিল? বলছে না, কে ঢুকবে? তো উনি না প্রথমে বুঝতে পারছে না যে উনি কি করবে। যেটা উনি দেখলেন, কথাগুলো ওনার মনে ছিল, কিন্তু উনি তখনও বিশ্বাস করতে পারছেন না যে আদৌ ওনার সাথে ঘটনাটা ঠিক কি ঘটেছিল। তো উনি তাও বললেন যে না, একবার আলমারি ঠালমারি চেক করো, কোনো চোর টোর ঢুকেছে কিনা, কারণ আমার মনে হচ্ছিল যেন কিছু একটা ঢুকলো ঘরে। তো ওনার স্ত্রী বলছে না, কোনো চোর ঢোকেনি, আমি সব দেখে নিয়েছি, সব ঠিক আছে। তো তারপরে না উনি স্নান করতে যান বাথরুমে যখন উনি স্নান টান করতে যান, উনি মনে মনে চিন্তা করছেন যে তাহলে ব্যাপারটা হলোটা কি। আমি দেখলাম এরকম জিনিস। আর দেখবেন, আপনি যদি কোনো স্বপ্নও দেখেন, সেই স্বপ্নটা কিন্তু আপনি যখন সকালবেলা উঠবেন, উঠে কিন্তু আপনি ক্লিয়ার সবসময় মনে করতে পারবেন। অনেক সময় অনেক কিছু আপনি ভুলে যাবেন, অনেক কিছু আপনি শত চেষ্টা করলেও মনে পড়বে না, এরকম ঘটনা তো ঘটেই। তো সেই ব্যাপারটা কিন্তু এই স্বর্ণালী বাবার সাথেও হয়। উনি মনে করার চেষ্টা করলেন যে কালকে রাতে পরপর কি কি ঘটনা ঘটেছিল। প্রথম উনি ছাদে গেছিলেন, পায়চারি করেছি, ছাদ থেকে নেমে এসেছিলেন এবং স্নান করতে করতে ওনার প্রথমে না পুরো ঘটনাটা ওনার মনে আসে। এবার ওই স্নান করতে করতে ওনার হঠাৎ করে মনে হলো যে একটা চাবির কথা উনি স্বপ্নে, ওটাকে যদি উনি স্বপ্নও ভাবেন, যদিও ওটা ওনার পুরোপুরি স্বপ্ন ছিল না, ওটা ওনার হতে পারে কোনো হ্যালুসিনেশন হতে পারে বা কোনো স্বপ্ন হতে পারে বা বাস্তবও হতে পারে, কিন্তু সেটা যে এক্স্যাক্ট কী ছিল সেটা উনি নিজেও জানেন না। তো ওই স্নান করতে করতে ওনার মনে হলো যে একটা চাবির কথা বলেছিল, একটা নির্দিষ্ট জায়গায় ওনার অ্যাম্বুলেন্স একটা চাবি পড়ে আছে। তো উনি সঙ্গে সঙ্গে কোনো রকমের স্নানটা করে উনি ঘর থেকে বেরিয়ে ওনার যেখানে আর কি উনি অ্যাম্বুলেন্স রাখতেন, বাড়ি থেকে একটু দূরে, সেখানে উনি দৌড়ে ছুটে চলে যান। এবং যাবার পরে উনি
যে জায়গাটার কথা ওনার মনে আসে যে ওনাকে বলেছিল, সেই জায়গাটা উনি অ্যাম্বুলেন্সে দেখেন এবং দেখে যে অ্যাম্বুলেন্সে যেখানে পেশেন্টকে শোয়ানো হয় ঠিক তার মাথার দিকের নিচে একটা ছোট্ট চাবি পড়ে রয়েছে। সত্যি সত্যি একটা ছোট চাবি পড়ে রয়েছে। তো সঙ্গে সঙ্গে উনি চাবিটা কুড়িয়ে নেন এবং ওই চাবিটা হাতে নেওয়ার পরেই উনি সেদিন রাতের বেলা যে কি কি দেখেছেন, কি কি শুনেছিলেন, সেটা ওনার পুরো জলের মতো কিন্তু মনে পড়ে যায়। ওই চাবিটার কথা দেখিয়ে বলেছিল যেটা মাম্পির হাতে দিতে, শুধুমাত্র মাম্পিকেই যেন ওটা দেওয়া হয়, অন্য কারোর হাতে না, সেই কথাটা কিন্তু ওনার মনে পড়ে যায়। এবং উনি কিন্তু বাড়ি থেকে বলেছিল যে আমি একটুখানি অ্যাম্বুলেন্সটা দেখে আসছি, একটা কিছু মনে হয় আমি ফেলে এসেছি। উনি কিন্তু বাড়ি থেকে এটা বলেনি যে উনি বেরিয়ে যাচ্ছেন। তো উনি ভাবলেন যে থাক, খাওয়া দাওয়া পরে করবো, আগে আমি গাড়ি নিয়ে বেরোই। তো উনি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে ওই বাড়িটা, ওনার মনে ছিল ঠিকানাটা, উনি চলে যায় এবং ওখানে গিয়ে দেখেন যে ওই মাম্পি বলে যে ভদ্রমহিলা, তিনি কিন্তু সত্যি সত্যি ওই বাড়ির বাইরে কিছু একটা কাজ করছিলেন। তো সঙ্গে সঙ্গে তখন স্বর্ণালীর বাবা ওই চাবিটা ওনাকে সকলের আড়ালে দেয়, যে এই চাবিটা মানে আপনার আপনার যিনি পেশেন্ট ছিল তো তারই ওখান থেকে পড়েছে। তো এই চাবিটা দেখে না মানে ওই ভদ্রমহিলা খুব অবাক হয়ে যান এবং অবাক হয়ে গিয়ে উনি চাবিটা নিয়ে নেন এবং ওনাকে অনেকবার ধন্যবাদ জানায় এবং তারপরে কেউ একজন পিছন থেকে ডাকে এবং উনি ওখান থেকে চলে যায় এবং তারপরে তোর বাবা আবার গাড়ি নিয়ে ফেরত চলে আসে। এর কিছুদিন পরে, প্রায় 1-1.5 মাস পরে, মানে ওই মাম্পি বলে যে ভদ্রমহিলা ছিল, তো তিনি, তার সাথে একবার দেখা হয় এবং তিনি ওনাকে খুব আর কি ভালো ভালো কথা বলে, ওনাকে ধন্যবাদ জানায়। এবং সেদিন, ওই যেদিন দেখা হয়েছিল ওনার সাথে, ঠিক তার পরের দিন স্বর্ণালীর বাবাটা স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নে উনি স্পষ্ট দেখেন, মানে আগের দিন তো ওনার ভিশনটা পুরো হেভি হয়ে গেছিল, বাট উনি স্বপ্নে দেখেন যে ওই বয়স্ক ভদ্রমহিলা তিনি দুহাত তুলে স্বপ্নে আশীর্বাদ করছে এবং বলছে যে ওই চাবিটা তো তুমি দিয়ে দিয়েছিলে মাম্পিকে, তাই ওরা আর মাম্পিকে সবকিছু থেকে বঞ্চিত করতে পারলো না, ও কিছু পেলো। তুমি যদি এই ভালো কাজটা না করতে না, আমার মাম্পি একদম বঞ্চিত হয়ে যেত। মানে তারপরে ওটা যেটা উনি বুঝতে পেরেছিলেন যে ওনার যে বাড়ির বাকি যারা সদস্য ছিল, ওই ভদ্রমহিলার মেয়ে জামাই আরও বাকি যারা ছিল, তারা কোনোভাবে হয়তো ওনার ছোট ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চেয়েছিল। এবং ওই যে চাবিটা, সেই চাবিটা কিন্তু কোনো ছোট সিন্দুক বা এরকম কিছুরই একটা চাবি বলে মনে হয়েছিল। হয়তো ওই চাবিটা উনি যখন উনি অসুস্থ ছিলেন, নিজের মধ্যে করে, হয়তো শরীরের মধ্যে করে উনি ক্যারি করছিলেন, কোনোভাবে হয়তো চাবিটা পড়ে গেছিল। হয়তো ওই মহিলা চেয়েছিলেন, ওই বয়স্কা মহিলা, যে কোনোভাবে চাবিটা তার ছোট ছেলের বউয়ের হাতে দিয়ে যেতে, কিন্তু উনি জীবিত অবস্থায় ওই চাবিটা হয়তো দিয়ে যেতে পারেননি এবং সেই চাবিটা পরিত পর ওই অ্যাম্বুলেন্সের মধ্যেই কিন্তু কোনো কারণে পড়ে গেছিল সকলের চোখের আড়ালে। এবং যাতে এই চাবিটা কোনোভাবে নষ্ট না হয়ে যায়, যার কাছে পৌঁছানো উচিত তার কাছেই যাতে যায়, সেই জন্যই কিন্তু উনি স্বপ্ন দিয়ে এই স্বর্ণালীর বাবাকে ওই চাবিটা ওই ভদ্রমহিলার হাতে দিয়ে আসার জন্য বলেছিল। এবং সত্যিকারেরই উনি এই কাজটা করতে পেরে ওনার নিজেরও খুব ভালো লেগেছিল এবং যখন উনি স্বপ্নটা দেখেন, উনি দেখেন শুধু দুহাত ভরে ওনাকে আশীর্বাদ সূচক একটা ভঙ্গিতে ওই বয়স্কা মহিলা ওরকম করছে, মানে হাত দেখাচ্ছে আর কি। তো আমার কিন্তু ঘটনাটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর প্লিজ আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটু শেয়ার করে দিন। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।